হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুবই একটা মজার টপিক নিয়ে, মজার এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অ্যামাজনে ব্ল্যাক হ্যাট টেকনিক। তো এই শব্দটার সাথে অনেকেই আপনারা পরিচিত হতে পারেন, আবার নাও জানতে পারেন। অ্যামাজনে ব্ল্যাক হ্যাট টেকনিক বলতে কিছু বিষয় আছে, যেগুলো হচ্ছে কিছু অসাধু সেলার আ সেল বাড়াতে বা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকে। যেটা আসলে কিছুটা অনৈতিক। তো আপনি একজন নতুন সেলার হন অথবা পুরাতন সেলার হন, এই ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো সম্পর্কে আপনার জানা উচিত। কারণ হচ্ছে এই ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো যদি আপনি না জানেন, তাহলে এমনও সিচুয়েশন আসতে পারে, যখন আপনি নিজে যদি আক্রান্ত হন, তাহলে কি করবেন সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না। অথবা কি কারণে সমস্যা হচ্ছে সেটাও আপনি জানতে পারবেন না প্রপারলি। তো ১ম এ শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে যে ব্ল্যাক হ্যাট টেকনিক আসলে কি? অ্যামাজনে ব্ল্যাক হ্যাট টেকনিক বলতে সাধারণত সেলারদের দ্বারা ব্যবহৃত অসাধু, অবৈধ ও নীতিবিরোধী কৌশলগুলোকে বোঝায়, যে অ্যামাজনের টার্মস অফ সার্ভিস টস যেটা বলে, এই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। এই ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো আসলে কেন ব্যবহার করা হয়? এই ব্ল্যাক হ্যাট টেকনিক মূলত ৪ টা কারণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে প্রোডাক্টের সার্চ র্যাঙ্কিং বাড়ানোর জন্যে, সেলস বাড়ানোর জন্যে, বাই বক্স জেতার জন্যে এবং কম্পিটিটরদেরকে ক্ষতি করার কাজে কিছু সেলার আছে যারা ব্ল্যাক হ্যাট টেকনিক ইউজ করে। এবং এর মাধ্যমে হচ্ছে ক্রেতাদেরকে প্রতারিতও করে এবং প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ অ্যামাজনের যে একটা ট্রাস্টনেস আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ট্রাস্টের জায়গাটাও নষ্ট করে দেয়। তো ব্ল্যাক হ্যাট টেকনিক আপনারা বুঝতেই পারছেন, যে ব্ল্যাক হ্যাট শব্দটার সাথে যদি আপনারা পরিচিত থাকেন, শব্দটা আসলে একটা নেগেটিভ শব্দ। হোয়াইট হ্যাট এটার হচ্ছে পজিটিভ শব্দ। আর ব্ল্যাক হ্যাট আপনারা এইটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে হ্যাকিংয়ের সাথে এটা যুক্ত। যারা কম্পিউটার হ্যাক করে ভাইরাস তৈরি করে, এটার সাথে যুক্ত। কিন্তু অ্যামাজনে আসলে কম্পিউটার হ্যাক বা ভাইরাসের কোনো কিছু নাই। কিন্তু অ্যামাজনের যে কাজগুলো আছে সেখানে যে অনৈতিক কোনো উপায় যদি বা টেকনিক যদি সেলাররা ব্যবহার করে, সেটাকে আসলে ব্ল্যাক হ্যাট টেকনিক বলা হয়। এটাই মূলত আজকে আমরা কথা বলবো। টোটাল ৮ টা ব্ল্যাক হ্যাট টেকনিক অ্যামাজনের সেলাররা ব্যবহার করে। আসলে সেলার বলতে হচ্ছে অনৈতিক সেলার, যারা অসাধু সেলার তারা ব্যবহার করে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এগুলো সব সেলারেরই জানা উচিত। কারণ হচ্ছে এই জিনিসগুলো জানলে আপনি নিজে কখনো আক্রান্ত হলে আপনি সেখান থেকে মুক্তি পেতে পারেন, অথবা কী কারণে হচ্ছে সেটা আপনি জানতে পারবেন। তো এগুলো আসলে আ সেলারদেরকে এই টেকনিকগুলো সাময়িকভাবে সাহায্য করতে পারে এরকম মনে হওয়ার পরেও আসলে লং টার্মে এগুলো কিন্তু আসলে অ্যামাজনের সাসপেনশন, লিগ্যাল সমস্যা এবং অ্যাকাউন্টের ড্যামেজ ঘটায়। এবং ২০২৫ সালে এসে আ এসবের বিরুদ্ধে আমাজন হচ্ছে আরো কড়া অ্যাকশন নিচ্ছে এবং তাদের অ্যালগরিদম এখন A10 বলে অ্যালগরিদম, আগে বলতো A9। এই A10 অ্যালগরিদম কিন্তু এগুলার হচ্ছে এআই বেসড ডিটেকশন এবং তার বিপরীতে হচ্ছে পেনাল্টি ব্যবস্থাও করে থাকে। যেমন ২০২৫ সালে একজন চাইনিজ সেলার প্রায় তার $৫,০০,০০০ ফাইন হইছে এবং প্লাস হচ্ছে ৫০০ লিস্টিং তার অ্যাকাউন্ট থেকে রিমুভ করা হইছে। তো বুঝতেই পারছি যে অ্যামাজনের ২০২৫ সালে তারা কিন্তু এগুলোর ব্যাপারে তারা বেশ আ কড়াকড়ি আরকি। তো শুরুতেই হচ্ছে আমাদের আ যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ম্যানিপুলেটেড রিভিউ। অ্যামাজনে ম্যানিপুলেটেড বা ফেক রিভিউ দেওয়া যায়। তো শুরুতেই আমরা একটা স্ক্রিনশট দেখছি। আ একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ যখন কাস্টমার দেয়, প্রোডাক্ট পারচেজ করার পরে, তখন তারা আসলে কেমন ড্যাশবোর্ড পায়, এটা হচ্ছে সেইটার একটা আ স্ক্রিনশট। এখানে তারা রেটিংটা সিলেক্ট করে যে ১ থেকে ৫ এর মধ্যে কত দিবে। এখানে হচ্ছে সে একটা ফটো বা ভিডিও দিতে পারে ওই প্রোডাক্টের বা প্যাকেজিংয়ের, আ যে এই প্রোডাক্টটা কেমন ছিল, কেমন প্যাকেজিং ছিল, বা ওটার আনুষঙ্গিক যদি কোনো আ ফটো বা ভিডিও সে দিতে চায়, সেটা এখানে দিতে পারে এবং এখানে হচ্ছে একটা হেডলাইন দিতে পারে। অর্থাৎ হচ্ছে মানে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার সবচাইতে ইম্পোর্টেন্ট কি মনে হয়েছে, সেটা তারা এখানে দেয় এবং
ডিটেইলটা এখানে লেখে আরকি। যে সে কেন পছন্দ করতেছে বা কেন অপছন্দ করতেছে এখানে লেখে। এটা যে কাস্টমারের ড্যাশবোর্ড এটা সেলারদের না। তো এইটা আমরা কেন শুরুতে নিয়ে আসলাম সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। যে এইখানেই মূলত এই ম্যানিপুলেশন গুলো ঘটায় আরকি এবং সেটা দেখা যায়, বোঝা যায়। আপনি যদি একজন সেলার হয়ে থাকেন তাহলে এই কাস্টমার কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ দেয় এটা যদি আপনি জানতে পারেন, তাহলে কাস্টমারের রিভিউ দেওয়ার পরে বা কাস্টমারের অন্য মানে আপনার কম্পিটিটরের প্রোডাক্টের রিভিউগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে ফেক রিভিউ কালেক্ট করছে কিনা। আচ্ছা। তো ১ম এ যেটা হয় সেটা হচ্ছে যে ১ নম্বরে ম্যানিপুলেটেড রিভিউ। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট টেকনিকের ১ নম্বরে আসবে। কারণ এইটা নিয়ে বিস্তর কাজকর্ম করা হয়। তো ম্যানিপুলেটেড রিভিউর মধ্যে আছে হচ্ছে ফেক রিভিউ। এটা কিভাবে করে? ম্যানিপুলেটেড রিভিউ আপনারা বুঝতেই পারছেন যে রিভিউটা স্বাভাবিক ছিল না, ম্যানিপুলেট করা। আ অ্যাকাউন্ট বা প্রোডাক্টটি ইচ্ছাকৃতভাবে কৃত্রিম বা ফেক রিভিউ কালেক্ট করা, সেগুলো গ্রাহকদের ভুল ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়। সাধারণত ফাইবার, আপওয়ার্ক এ ধরনের মার্কেটপ্লেস থেকে ফেক রিভিউ কালেক্ট করা হয়। হুম? এই যে ফেক রিভিউ এগুলা কিন্তু তারা আমরা এখানে যদিও আপওয়ার্ক বা ফাইবারের কথা বললাম, এর বাইরেও দেখেন তারা আর কি কাজে মানে কিভাবে এই ফেক রিভিউ সংগ্রহ করে। যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে লোকজনকে নিয়োগ করে যারা ফেক অ্যাকাউন্ট থেকে রিভিউ পোস্ট করে। অর্থাৎ কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়াতে যেখানে আছে গ্রুপ-ট্রুপ করে তারা থাকে। WhatsApp, Telegram বা Facebook বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে। সেখানে আপনার তারাও কিন্তু আসলে Amazon বায়ার, Amazon থেকে পারচেজ করে তাদের অ্যাকাউন্ট দিয়ে এবং তারা টাকার বিনিময়ে আপনার এই ফেক রিভিউ পোস্ট করে। যারা চায় তাদের সাথে তাদের আর্থিক লেনদেন থাকে। তারপর হচ্ছে থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে এবং তারা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ রিভিউ তৈরি করে। থার্ড পার্টি সার্ভিস বেশ কিছু থার্ড পার্টি সার্ভিস আছে। যেমন অনেক ধরনের আপনার অ্যাপস বা এই রিলেটেড সার্চ দিলেই পাবেন। কিছু ক্ষেত্রে হচ্ছে পুরাতন Amazon অ্যাকাউন্ট কিনে নিয়ে সেগুলো থেকে রিভিউ দেওয়া হয়। অনেক সেলার আ যারা বড় ভলিউমের আ যাদের হচ্ছে সেল জেনারেট করতে চায়, আরো টাকা ইনভেস্ট করে বা বড় টাকা ইনভেস্টমেন্ট থাকে তারা সাধারণত এখানেও ইনভেস্ট করে যে পুরাতন Amazon যেসব অ্যাকাউন্ট আছে বায়ার অ্যাকাউন্ট আরকি সেগুলো কিন্তু সেলার না। সেসব অ্যাকাউন্টগুলো কিনে নেয়। কিনে নিয়ে তারা ওখান থেকে ফেক রিভিউ দেওয়ার চেষ্টা করে। তাদের নিজেদের আ যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে তারা রিভিউ নিজেরা দিয়ে দেয়। এবং Amazon এ এই ধরনের ফেক রিভিউ কিন্তু শনাক্ত করার এখন এআই আছে। এগুলা নিয়ে তারা ব্যবস্থা নেয়। আচ্ছা, রিভিউ সোয়াপিং অন্য ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে একে অপরের প্রোডাক্টে ফেক রিভিউ দেওয়া। এটা আপনারা বুঝতেই পারছেন যে ২ জন সেলার তারা কোনোভাবে তাদের নিজেদের সাথে যোগাযোগ করে নিয়েছে। আ জানেন যে এটা মানে খুঁজে বের করা, তাদের কনট্যাক্ট নাম্বার বের করা বা ইমেইল অ্যাড্রেস বের করা এগুলো খুব বেশি কঠিন কিছু না। তো এরকম হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডের সাথে চুক্তি করে একে অপরের প্রোডাক্টে ফেক রিভিউ দেয়। এটাকে বলা হচ্ছে রিভিউ সোয়াপিং। এগুলো হচ্ছে যেমন ধরেন যে যোগাযোগ কিভাবে করে Facebook গ্রুপ, Reddit বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেলাররা পোস্ট করে যে আমার প্রোডাক্ট কিনুন আমি আপনারটি কিনে 5 স্টার রিভিউ দিব। এভাবে পোস্ট-টোস্ট করে তারা নিজেদের মধ্যে এই চুক্তি করে ফেলে। প্রোডাক্ট লিস্টিং সোয়াপিং এর আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে তারা একটা ভালো রেটিং যুক্ত বা 4 স্টার প্লাস অনেক রিভিউ এরকম পুরানো লিস্টিংও কিনে ফেলে। কিনে নিয়ে হাইজ্যাক করে নেয়। এরপরে প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন, টাইটেল, ইপিসি ইত্যাদি পরিবর্তন করে আ যেমন একটি ইউএসবি হাবকে সোলার চার্জারে পরিবর্তন করতে পারে। এরকম পরিবর্তন করে তারা এই প্রোডাক্ট লিস্টিং সোয়াপিং করে। অর্থাৎ সোয়াপিং এর ২ টা পার্ট। একটা হচ্ছে রিভিউ সোয়াপিং আরেকটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং সোয়াপিং। দেখেন আমরা এখানে একটি স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা প্রোডাক্ট সোয়াপিং এর একটা উদাহরণ। এখানে প্রোডাক্ট যেটা কারেন্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে যে হেডফোন অ্যাডাপ্টার অ্যান্ড স্প্লিটার এটা হচ্ছে কারেন্ট প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টটা যেটা বললাম আরকি যে লিস্টিং যখন সপিং হয় তখন পুরাতন প্রোডাক্ট আর থাকে না। প্রোডাক্ট হয়তো ছিল হচ্ছে সলিড হেডসেট। এইগুলা নিচের দিকে পুরাতন যে রিভিউগুলো আছে সেগুলো আপনারা যদি চেক করেন
তখন হয়তো আপনারা খুঁজে পেতে পারেন যে দেখা যাচ্ছে যে একটা হেডসেট নিয়ে এই ব্যক্তি রিভিউ দিছে, এই যে জর্জ, কিন্তু এটা হচ্ছে ২০১৩ সালে, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে হেডফোন অ্যাডাপ্টার। এটাই হচ্ছে মূলত প্রোডাক্ট শপিং। কিন্তু এইখানে যে 4 স্টার রেটিংটা দিয়েছে, এই 4 স্টার রেটিংটা এখন এই যে হেডফোন অ্যাডাপ্টার এর জন্য প্রযোজ্য হচ্ছে। এটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং শপিং। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পুরাতন রিভিউগুলো থেকে যায়, যা নতুন প্রোডাক্টকে লেজিটিমেট দেখায় এবং সেলস বাড়ায়। এইটা কারা করে? প্রায়শ চাইনিজ থার্ড পার্টি সেলাররা করে, যারা ফেক ব্র্যান্ড ব্যবহার করে। তারপরে হচ্ছে ইনসেন্টিভাইজড রিভিউ। এটা গ্রাহকদেরকে সরাসরি টাকা দেওয়া বা অন্য কোনো পুরস্কার দেওয়ার বিনিময়ে এই রিভিউগুলো নেওয়া হয়। এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের সরাসরি লঙ্ঘন। ২০১৬ সাল থেকে এটা কিন্তু নিষিদ্ধ। তবুও বিশেষ করে চাইনিজ সেলাররা এখনো পর্যন্ত এটা গোপনে তারা এটা করার চেষ্টা করে থাকে। তো এইটা ইনসেন্টিভাইজড আ রিভিউ এটা কিভাবে করে? এটা সাধারণত হচ্ছে থার্ড পার্টি সার্ভিস, সোশ্যাল মিডিয়া, ডিরেক্ট কনট্যাক্ট ব্যবহার করে কাস্টমারদের সাথে, করে এই রিভিউগুলো সংগ্রহ করে। এবং এটা কিরকম থাকে? যেমন ধরেন যে ফ্রি বা ডিসকাউন্টেড প্রোডাক্ট অফার করে। সেলেরা কাস্টমারদেরকে একটা ফ্রি প্রোডাক্ট বা ৫০ বা ১০০% ডিসকাউন্ট দেয় রিভিউয়ের বিনিময়ে। উদাহরণ যেমন হচ্ছে তারা ভেতরে কোনো একটা জায়গায় লিখতে পারে প্রোডাক্ট ইমেজের যে, "আমাদের প্রোডাক্ট ফ্রিতে পান, শুধু 5 স্টার রিভিউ দিন।" কাস্টমারকে ধরেন যে ওই প্রোডাক্টের প্যাকেজিংয়ের মধ্যে একটা কার্ড ঢোকায় দেয়। কার্ড ঢোকায় তাতে লেখা থাকে যে, "আমাদের প্রোডাক্ট ফ্রিতে পান, শুধু 5 স্টার রিভিউ দিন।" এটাও তারা হচ্ছে কিভাবে করে? যেসব সোশ্যাল মিডিয়া এবং গ্রুপ আছে, Facebook, Reddit, Twitter, এইসব গ্রুপে সেলাররা লোকজনকে নিয়োগ করে যারা ফেক অ্যাকাউন্ট থেকে পজিটিভ রিভিউ দেয়। এখানে একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, এইখানে যে ব্যক্তি এই রিভিউটা দিয়েছে, সেখানে সে টাইটেলে লিখেছে হচ্ছে কালার ব্ল্যাক A109। তারপরে আরেকটা রিভিউতে একই ব্যক্তি আরেকটা রিভিউ দিয়েছে কালার সিলভার। এটা কিন্তু টাইটেলে লিখেছে, রিভিউ টাইটেলে আমরা যেটা শুরুতে দেখলাম, সিলভার A113। তারপরে এখানে আরেকজন দেখেন, তার নাম আছে অ্যামাজন কাস্টমার। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখানে কোনো নাম নাই। এটা একটা ফেক অ্যাকাউন্ট এবং সে কালার ব্ল্যাক A149। তো ৩ টার ভিউ দেখেন, টাইটেলে আসলে সা যারা হচ্ছে রেগুলার কাস্টমার বা জেনুইন কাস্টমার, তারা একটা এরকম আ প্রোডাক্টের যে ফিচার তারা এখানে আসলে লেখে না কিন্তু। তারা অন্য কিছু লেখে, পজিটিভ কোনো কিছু লেখে ওই প্রোডাক্ট সম্পর্কে। তার সবচাইতে স্ট্রং যে শব্দ বা সেন্টেন্স সেটাই সাধারণত লেখে। কিন্তু এই জিনিসটা আসলে কেন লিখেছে? এটা একটা কিওয়ার্ড কিন্তু, হ্যাঁ? এগুলো কিওয়ার্ড। এগুলো কেন লিখেছে সেটা আমরা পরে বুঝতে পারব। এটা এই ফেক রিভিউ থেকে এই দুটো তো একদম জেনুইন বোঝা যাচ্ছে যে ২ টা কমেন্ট, ২ টা হচ্ছে রিভিউ একই ব্যক্তি দিয়েছে। আর এটাও নাম দেখেই আমরা বুঝতে পারছি এবং দেখেন সবগুলো কিন্তু 5 স্টার। তার মানে ৩ টাই হচ্ছে আপনার ফেক রিভিউ জেনারেট করা হয়েছে। ২ নম্বরে আসেন হচ্ছে স্টক ম্যানিপুলেশন এ। স্টক ম্যানিপুলেশন গুলো হচ্ছে যে কিছু সেলার মিথ্যা দাবি করে যে প্রকৃত স্টক তার আছে, সেটা লুকায় এবং সেটা শো করে না এবং ডিমান্ড বেশি দেখায়। এটা সাধারণত আমাজন এফবিএম এবং ড্রপ শিপিং এ করা হয়। আমরা জানি যে এফবিএ তে আসলে এটা করা সম্ভব না। কারণ অ্যামাজন এফবিএ তে প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনে থাকে এবং সেখানে আপনি যে যতগুলো প্রোডাক্ট আপনি পাঠাবেন, সাধারণত সেই কোয়ান্টিটির প্রোডাক্টই হচ্ছে সেখানে শো করবে। বেশি দেখানোর সুযোগ নাই। কিন্তু অ্যামাজন এফবিএম এবং ড্রপ শিপিং, যেহেতু এই প্রোডাক্টের আ ইনভেন্টরিটা আপনার কাছে থাকবে, অ্যামাজনের ওয়্যারহাউসে থাকবে না। সুতরাং এইখানে প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি কম দেখানোর সুযোগ আছে। তো এইটাই হচ্ছে মূলত আপনার আ একটা মিথ্যা দাবি করে এখানে সেলাররা। কারণ বেশি ইনভেন্টরি যদি দেখানো হয়, তাহলে ওইটা অ্যামাজনের অ্যালগরিদম, A10 অ্যালগরিদম ওটাকে পজিটিভলি দেখায় এবং তাকে প্রায়োরিটি দেয়। এটা একটা লজিক। তো এই সুযোগটা হচ্ছে কিছু সেলার এই স্টক ম্যানিপুলেশন করে এফবিএম এ। তার প্রোডাক্ট আছে হয়তো ৫ টা, সে বলছে যে তার কাছে ৩০০ আছে, সে দেখাচ্ছে ইনভেন্টরিতে। এরকম আরকি। তো ফেক ইনভেন্টরি ব্যবহার করা, যেখানে স্টক আসলে নেই তবে সেল বাড়ানোর জন্য এটি দেখানো হয়। এই মেথডটি সাধারণত ড্রপ শিপিং এও ব্যবহার করা হয়। আচ্ছা। সেলার স্টক লেভেলকে কৃত্রিমভাবে উপর-নিচ করে
কম বেশি করে Amazon NIL অ্যালগরিদমকে ট্রিক করে। অনেক সময় হয়তো তার অ্যালগরিদমে মানে তার স্টকটা বেশি আছে, সে কমিয়ে দিল। কমিয়ে দিয়ে পুনরায় আবার বাড়ায় দিল। যেন অ্যালগরিদমকে বোঝাতে চাচ্ছে যে তার এই ইনভেন্টরি আসলে মুভ করছে, হ্যাঁ? মানে সেল হচ্ছে, কমছে, বাড়ছে। এই যে হচ্ছে অ্যালগরিদমকে বোঝানো যে আমার কমে কমে গিয়েছিল এবং আবার পুনরায় বেড়ে গেল। এই যে ট্রিকটা করা, এই ট্রিকগুলা হচ্ছে এই ইচ্ছাকৃতভাবে, কৃত্রিমভাবে এগুলা করা হয়। সেটা হচ্ছে সেলস ভেলোসিটি বাড়ানোর জন্যে। মানে অ্যালগরিদম বুঝতে পারবে না যে কী কারণে করা হচ্ছে। সে দেখবে যে স্টক কমে গিয়েছিল, আবার বেড়ে গেল। তার মানে এই যে আপ ডাউন হচ্ছে, এইটা মনে হয় একটা পজিটিভ সাইন। এইভাবে তারা Amazon যে অ্যালগরিদম আছে A9, A10 তাদেরকে এভাবে তারা করে আরকি, ট্রিক করে। আরেকটা জিনিস হচ্ছে স্টক স্পাইকিং। এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টক স্পাইকস। সেলাররা হঠাৎ করে অতিরিক্ত স্টক পাঠিয়ে, যেমন 100 ইউনিট আ পাঠিয়ে দিল, সেলস ভেলোসিটি বাড়ায় যাতে বাই বক্স যাই করা যায় এবং অর্গানিক র‍্যাংকিং উন্নত হয়। তারপর দ্রুত সেলস করে স্টক কমিয়ে ফেলে। বুঝতেই পারছেন যে হঠাৎ করে তারা অতিরিক্ত স্টক পাঠিয়ে দিল। দেওয়ার পরে এটা যেহেতু একটা পজিটিভ সাইন, Amazon অ্যালগরিদমে এটা শো করে, সেটা সুবিধাটা নেওয়ার জন্যে, বাই বক্সের সুবিধা নেওয়ার জন্যে সে এইটা করে। এবং তারা যেহেতু হচ্ছে আরকি, ধরেন চাইনিজ সেলারদের কথাই যদি বলি, তারা যেহেতু এটা ম্যানুফ্যাকচারার, তাদের প্রোডাক্টের কম, মানে কস্টিংটা কম, ম্যানুফ্যাকচারিং কস্টিংটা কম। তারা এটা মানে ১০০ ইউনিট আবার নিজেরা কিনে নিয়ে, মানে পাঠিয়ে দিয়ে আবার নিজেরা কিনে নিয়ে, বা অনেক সময় বড় ডিসকাউন্ট দিয়ে, আমরা এটা পরে আলোচনা করব, যে বড় ডিসকাউন্ট দিয়ে তারা আবার নিজেরা কিনে নেয়। এগুলো তাদের কিন্তু খুব একটা তাদের লস নাই এবং তারা পরবর্তীতে এটা আবার ঠিকই তুলে নেয়। স্টক আউট রিসাইকেল, এটা হচ্ছে ইন্টেনশনাল স্টক কাউন্টস। সেলাররা ইচ্ছাকৃতভাবে স্টক শেষ করে স্টক আউট করে, যাতে রিস্টকিং করার পরে এটা হচ্ছে রিস্টক বুস্ট নামে একটা আছে অ্যামাজনের অ্যালগরিদমে, একটা পজিটিভ একটা অ্যালগরিদম আছে। ধরেন স্টক শেষ করার পরে আবার রিস্টকিং করা, এগুলো পজিটিভ সাইন। অ্যামাজন অ্যালগরিদম এটা ধরে এবং তাকে প্রায়োরিটি দেয়। তো সেটাই করে। তারা নিজেরা সেলাররা ইচ্ছাকৃতভাবে স্টক শেষ করে আবার রিস্টকিং করে। যেটা কিছুটা উপরের এইটার সাথে আ মিলে যায়। কিন্তু এখানে স্টক ছিল। এখানে সে অতিরিক্ত ১০০ ইউনিট পাঠিয়েছে। আর এখানে স্টক আউট করে তারপরে রিস্টকিং করেছে। ক্যাপাসিটি ম্যানিপুলেশন, এফবিআই ক্যাপাসিটি ম্যানিপুলেশন, এটা হচ্ছে সেলাররা অতিরিক্ত স্টক পাঠিয়ে এফবিআই ক্যাপাসিটি লিমিট অতিক্রম করে, তারপর অংশবিশেষ রিমুভ করে স্পেস ফ্রি করে ফেলে। এটা হচ্ছে পিক সিজনে, যেমন ব্ল্যাক ফ্রাইডেতে এটি একটা সাধারণ ঘটনা, নিয়মিত ঘটনা। এর জন্যেও অ্যালগরিদম ট্রিকের শিকার হয় আরকি। এটা কেন করে? ধরেন যে এটা করে হচ্ছে এই যে ব্ল্যাক ফ্রাইডে বা হচ্ছে ক্রিসমাস সময়ে, এই সময়গুলোতে দেখা যায় যে প্রচুর সেল হয়। এখন অ্যামাজনে তো আপনারা জানেন সবাই, যে যারা বিজনেস করেন, যে তার কিন্তু ইনভেন্টরি লিমিট আছে। তার লিমিট ধরেন যে ৫০০ লিমিট আছে। সে ৫০০ র বেশি পাঠাতে পারবে না। এখন অ্যামাজনে ওই সেলার কি করে? তার প্রচুর সেল হচ্ছে এবং সে জানে যে পাঠাতে সময় লাগবে। যে তার ৫০০ পুরোটা সে জানে যে তার ১৫০০ র মতো সেল হতে পারে বা হয়ে যাবে হয়তো ১ সপ্তাহের মধ্যে। তখন সে কি করে? এই দ্রুত সময়ে তো সে পাঠাতে পারবে না। এইজন্যে ওই অ্যামাজনের যে ৫০০ লিমিট, ওটা থাকার পরেও সে আরও মনে করেন যে ১,০০০ মানে আরকি প্রোডাক্ট সে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিলে অ্যামাজন আসলে ওইটা সাধারণভাবে, স্বাভাবিকভাবে ওটা ফেলে দেয় না। ওটা হচ্ছে সে ফ্রিজ করে রাখে। যখন আবার এর স্টকটা যখন ৫০০ র নিচে চলে আসে, তখন আবার ওই প্রোডাক্টটা আবার এখানে এড করে দেয় অ্যামাজন। এবং এড করার পরে যেটা হয়, সেটা হচ্ছে যে অ্যামাজন তাকে নোটিফাই করে যে তোমার আ স্টক কিন্তু বেড়ে গিয়েছে। তুমি এটা রিমুভ করো অথবা দ্রুত সেল করার ব্যবস্থা করো। নাহলে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। কিন্তু আসলে এই টোটাল যে ঘটনাগুলো ঘটতেই তার কিন্তু ওই ১৫০০ সেল হয়ে যায়। মানে ১৫০০ ইউনিট সেল হয়ে যায়। সে যদি ওরকম টাইপের প্রোডাক্ট সেল করে বা সে যদি বুঝতে পারে। সাধারণত এটা যারা করে তারা জানে যে তার প্রোডাক্টের কেমন ডিমান্ড আছে। তো এই ঘটনাগুলো এখন ওই ১ সপ্তাহের মধ্যে তো তার এটা, বা ১৫ দিনের মধ্যে তার তো সেল হয়েই গেল। সুতরাং অ্যামাজন আর ব্যবস্থা নিল না। এটাকেই বলা হচ্ছে ক্যাপাসিটি ম্যানিপুলেশন। এটাও কিন্তু একটা ব্ল্যাক হ্যাট টেকনিক।
3 নম্বর হচ্ছে প্রাইস ম্যানিপুলেশন, দাম কমানো। অ্যামাজনের সেলাররা তাদের প্রোডাক্টের প্রাইস ম্যানিপুলেশন করে প্রধানত অ্যালগরিদমকে প্রভাবিত করার জন্য, যাতে বাই বক্স জিততে, সেলস বাড়াতে এবং র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। আপনারা সবাই জানেন যে প্রাইস কিন্তু যখন তখন চেঞ্জ করা যায় আপনার প্রোডাক্টের প্রাইস। তো এটা অ্যালগরিদমকে প্রভাবিত করে, ধরেন আপনি যদি আপনার প্রোডাক্টের প্রাইস কিছুটা কমায় দেন, এটা কিন্তু অ্যামাজন পছন্দ করে। বাড়ায় দিলে অ্যামাজন পছন্দ করবে না, বাট কমায় দিলে এটা অ্যামাজন পছন্দ করে। এবং যারা হোলসেল করেন বা আর্বিট্রেজ করেন তাদেরকে বাই বক্স উইন করতে হয়, কারণ তারা যদি বাই বক্স উইন না করে তাহলে তাদের প্রোডাক্ট সেল হয় না। সুতরাং বাই বক্স জেতার জন্যে তাদের এই প্রোডাক্টের প্রাইসটা ম্যানিপুলেট করে, তার মানে হচ্ছে অতিরিক্ত কমাই দেয়। তারপর হচ্ছে ডাইনামিক প্রাইসিং অ্যাবিউজ, যেমন হচ্ছে অ্যাগ্রেসিভ ডাইনামিক রিপ্রাইসিং। সেলার অ্যামাজনে অটোমেট প্রাইসিং টুল বা থার্ড পার্টি সফটওয়্যার, যেমন রিপ্রাইস এক্সপ্রেস বা ইনফর্ম রিপ্রাইসার বা আরও আছে এরকম, যারা হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রালের সাথে আপনি এগুলোকে সিঙ্ক করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। এই সিঙ্ক করার পরে তারা এইগুলো ধরেন যে মিলি সেকেন্ডে প্রাইসটাকে কমায় ফেলতে পারে। যেমন ধরেন যে কম্পিটিটর প্রাইস যা আছে সেখান থেকে সে 1 সেন্ট কম করে সে বাই বক্স উইন করে। মানে অলওয়েজ প্রাইস চেকিংয়ের উপরে থাকে। আপনি যদি এই সার্ভিসগুলো নেন এদের কাছ থেকে, তাহলে ওরা আপনার সেলার সেন্ট্রালের সাথে ট্যাগ হয়ে থাকবে এবং আপনার ওই প্রোডাক্টের প্রাইসটাকে মনিটর করবে। যখনই কোনো সেলার, ওখানে ধরেন 10 জন সেলার আছে, আপনিও আছেন, তো যখনই হচ্ছে কোনো একজন সেলার তার প্রাইসটাকে ড্রপ করবে, কমাই দিবে, তার থেকে 1 সেন্ট কমাই দেবে। এরা অটোমেটিক কমাই দেবে, আপনাকে কিছু করতে হবে না। আপনার প্রোডাক্টের প্রাইস অটোমেটিক কমাই দেবে। স্বাভাবিকভাবেই যখনই কমাই দেবে তখনই অ্যামাজন অ্যালগরিদম যার প্রোডাক্ট সবচাইতে কম রেটে আছে তাকেই হচ্ছে প্রায়োরিটি দিবে, তারটাই বাই বক্সে থাকবে। তো এই যে আপনার হচ্ছে 1 সেন্ট করে কমানো বা অ্যাগ্রেসিভ যে ডাইনামিক প্রাইসিং, রিপ্রাইসিং, এই জিনিসগুলো কিন্তু অ্যামাজন আসলে পছন্দ করে না। এটাও একটা লেখার টেকনিক। এটাও এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যামাজন এগুলোও নেগেটিভলি এটা ধরার চেষ্টা করছে আরকি, যে কারা এখন সারাদিন বসে বা সে ইয়ের মধ্যে টুলসের মাধ্যমে এরকম 1 সেন্ট করে কমায় এবং বাড়ায়। এটাও তারা নেগেটিভলি নেয়। এরপর হচ্ছে লো বল প্রাইসিং। এটা কি জিনিস? এটা হচ্ছে যে অস্বাভাবিকভাবে কম দাম সেট করা, যা অন্য সেলারদেরকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দেয় এবং তাদের সেলসকে ক্ষতিগ্রস্ত করে। এটা সাধারণত করতে গেলে তাকে ম্যানুফ্যাকচারার হতে হবে, এবং সাধারণত যদি ওরকম ম্যানুফ্যাকচারার থাকে যারা দেখে যে তাদের প্রোডাক্টে প্রচুর সেলাররা চলে এসেছে, কম্পিটিটর, তখন এরকম তাদেরকে লসে ফেলানোর জন্যে বা তাদের সেলটাকে টানা 1-2 মাস লস করলেও তার অসুবিধা নাই। এখন সে হয়তো 50% ডিসকাউন্ট দিয়ে সে প্রোডাক্টটা সেল করে যাচ্ছে, লসে সেল করতেছে। আর এর সাথে যারা আছে তারা আসলে ছোট সেলার, তারা আসলে তখন সেল পাবে না, কারণ কাস্টমার এসে যখন দেখবে যে একজন 50% ডিসকাউন্ট দিচ্ছে আর বাকিরা ডিসকাউন্ট দিতে পারছে না, তখন হচ্ছে তারা কিন্তু ওই তার প্রোডাক্টটাই কিনবে 50% ডিসকাউন্ট যে দিচ্ছে। এগুলো হচ্ছে হোলসেল বা আর্বিট্রেজের কথা বলছি আরকি। এগুলো প্রাইভেট লেভেলে হবে না। কারণ প্রাইভেট লেভেলে তো আপনার কোনো কম্পিটিটর নাই। আপনি নিজেই হচ্ছে একজনের সেলার। তো দেখা যাচ্ছে যে একজন সেলার সে নিজে লস মেনে নিয়ে 2 মাস ধরে এটা কন্টিনিউ করলো, আর অন্যান্য সেলাররা তখন কোনো সেলই পেল না। আসলে আল্টিমেটলি তারা তো সেল না পেলে কি? তারা তো আসলে লসে চলে যাচ্ছে। হ্যাঁ? তাদের লস হয়ে যাচ্ছে। তাদের প্রোডাক্ট তারা কিনছে বাট সেল করতে পারছে না। সুতরাং এইভাবে কতদিন? তাদের আসলে ধৈর্যের পরীক্ষা নাই। তখন তারা যেটা করে, তাদের ওই প্রোডাক্টটা আসলে তাদের জন্যে তখন আর লাভজনক হয় না। তারা সরে যায় ওই প্রোডাক্ট থেকে। কারণ কতদিন বসে থাকবে? তো তারা সরে যাওয়া মানে হচ্ছে যে এতদিন লস করছে সে তার প্রোডাক্টের প্রাইসটা পুনরায় বাড়িয়ে দিয়ে সে তখন আবার একা হয়ে যায়। আবার বাড়িয়ে দিয়ে আ তখন আবার সেই লসটা রিকভারি করে। এটাই হচ্ছে লো বল প্রাইসিং এর গেম। এবার হচ্ছে প্রাইস শিফটিং, প্রোডাক্টের দাম ধারাবাহিকভাবে কমানো এবং পরে আবার বেড়ে যাওয়া, প্রোডাক্টে বেশি জনপ্রিয়তা দেখানো। তার মানে হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস আ আ ইয়ে করে ধারাবাহিকভাবে কমাতে
এরপরে আবার পুনরায় বাড়ায় দেয়। তখন কাস্টমার মনে করে যে প্রোডাক্টের মনে হয় খুব জনপ্রিয় হয়ে গেছে, এজন্য দাম বেড়ে গেছে। এটা হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট টেকনিক আরকি। তারপর হচ্ছে বেইট অ্যান্ড সুইচ, লো প্রাইসে লিস্টিং করে কাস্টমার আকর্ষণ করে কিন্তু অর্ডারের পর আউট অফ স্টক দেখিয়ে হাই প্রাইসড অল্টারনেটিভ অফার করে অথবা প্রাইসকে হঠাৎ বাড়িয়ে লিমিটেড টাইম ডিল দেখানো হয়। এটি ক্রেতাদের প্রতারিত করে এবং এফটিসি এর অ্যান্টি ম্যানিপুলেশন ল এর লঙ্ঘন। এটা হচ্ছে আপনার বেইট অ্যান্ড সুইচ জিনিসটাও কিছুটা ওরকমই যে প্রাইস বাড়ানো কমানো, ধরেন স্টক আউট দেখানো, আ কাস্টমারদের আকর্ষণ করার পরে অর্ডারের পরে স্টক আউট দেখানোর পরে কাস্টমারের সাথে কনট্যাক্ট করে তারা হচ্ছে আ হাই প্রাইস অল্টারনেটিভ অফার করতে পারে। অল্টারনেটিভ অন্য একটা প্রোডাক্ট, কাছাকাছি কোনো একটা কিছু, অথবা ধরেন প্রাইসকে হঠাৎ করে বাড়িয়ে দিল, দিয়ে একটা লিমিটেড টাইম ডিল দেখানো। অনেক সময় আমরা দেখি যে অনেক প্রোডাক্ট আছে আ বা অনেক ধরনের অনলাইনে অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্টও আছে যেটা হচ্ছে লিমিটেড টাইম ডিল দেখানো হয় যে আর মাত্র ১ দিন। হ্যাঁ? তারপর হচ্ছে কোয়ান্টিটি আছে মাত্র আর ১ টি বা ২ টি। এখনই কিনুন। এই যে অফারগুলো মানে কাস্টমারকে করা, মানে মোটিভেট করা। কাস্টমার চিন্তা করবে মাত্র আর ২ টা আছে, তাহলে এখন যদি না কিনি তাহলে তো আর পাবো না। এই যে হচ্ছে আ একটা কাস্টমারদেরকে মিথ্যা একটা প্রলোভন দিয়ে তাদেরকে প্রতারিত করা, এটাই হচ্ছে বেইট অ্যান্ড সুইচ। এটা হচ্ছে প্রাইস গোজিং। এটা হচ্ছে কোভিডের মতো ক্রাইসিস বা ব্ল্যাক ফ্রাইডে বা অন্যান্য যে এগুলো আছে। ব্ল্যাক ফ্রাইডের কথা বারবার বলছি কারণ ব্ল্যাক ফ্রাইডে অ্যামাজনে প্রচুর সেল হয়, প্রচুর বেচাকেনা হয়। তারপর কোভিড করোনার সময়কালীন সময়ে অস্বাভাবিক বাড়ানো, এটা বাংলাদেশেও হয়েছে। যেমন $১০ এর একটা প্রোডাক্টকে $৫০ এ সেল করা, হ্যাঁ? তো এইটাকে বলা হচ্ছে প্রাইস গোজিং যে আ আসলে ওই প্রাইসটা না, ওই ইয়েটা মানে স্বাভাবিক সময় যদি হতো তাহলে ওই প্রাইসে কখনোই সেল হতো না। যেমন মাস্কের ব্যাপারটা আমরা জানি যে কোভিডের সময় আ ৳২ র একটা মাস্ক অনেক সময় আমাদেরকে ৳৫০ দিয়ে কিনতে হয়েছে। এগুলো হচ্ছে অ্যামাজনে কিন্তু করে থাকে। মানে কাস্টমারকে একটা ফেক দেয় আরকি। ফেক একটা ইনফরমেশন দেয় যে এটার হেভি ডিমান্ড, এখনই কেনেন, না কিনলে তো লস। এবং এটা হচ্ছে সময়, সময় বুঝে যখন যেটার চাহিদা, হ্যাঁ? সেই চাহিদা অনুযায়ী সময় বুঝে, যেমন হচ্ছে করোনার সময় বা ব্ল্যাক ফ্রাইডে বা অন্যান্য সময়। এবার হচ্ছে কিওয়ার্ড স্টাফিং বা ম্যানিপুলেশন। কিওয়ার্ড স্টাফিং আপনারা বুঝতেই পারছেন যে অ্যামাজনে যে লিস্টিং করা হয় সেই লিস্টিংয়ে প্রচুর কিওয়ার্ড আমরা ব্যবহার করি, রিলেভেন্ট কিওয়ার্ড, সেগুলোও কিন্তু স্টাফিং বা ম্যানিপুলেশন করে। এটা কিভাবে করে? এটা এটা কেন করে? এটা করে হচ্ছে অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কিওয়ার্ড এটা তাদের লিস্টিংয়ে টাইটেল, বুলেট পয়েন্ট বা ডেসক্রিপশনে এটা ঢোকায় যেন সার্চ রেজাল্টটা উপরের দিকে আসে। হুম? কিন্তু এই টেকনিকটা আসলে একসময় অনেক কাজ করত। এসইওতে এটা এসইও বলে। তো এটা আসলে এখন পুরাতন হয়ে গেছে, হ্যাঁ? এটা এখন খুব একটা কাজ করে না। এখন আমাজনের অ্যালগরিদম কিন্তু এখন স্মার্ট। আপনি যতই কিওয়ার্ড স্টাফিং করেন বা ম্যানিপুলেশন করেন, খুব একটা কাজ হয় না। তারপরেও কিন্তু আ এটা করে। এখনো পর্যন্ত অনেকে করে, এভাবে ট্রাই করে। টাইটেল বুলেট পয়েন্টের বর্ণনায় অতিরিক্ত কিওয়ার্ড ঢোকানো যেটা প্রোডাক্টের প্রকৃত বর্ণনা এবং উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয়। মূলত অতিরিক্ত অতিরঞ্জিত করে লেখা যেটা আপনার প্রোডাক্টের রিয়েল বর্ণনা মানে প্রোডাক্টের প্রকৃত বর্ণনা যে প্রোডাক্টটা কী এবং এর উদ্দেশ্যটা কী আপনার প্রোডাক্টের সেটার সাথে সম্পর্কিত না, মিথ্যা কথাবার্তা। সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। ইররিলেভেন্ট কিওয়ার্ড যেমন এমন কিছু আপনি দিয়েছেন যেগুলো আছে সম্পর্কহীন, কিওয়ার্ডের সাথে সম্পর্কহীন। মানে কোনো সম্পর্কই নাই। আপনি আ আপনার প্রোডাক্ট একটা, আপনি আ কিওয়ার্ড নিয়ে এসছেন হচ্ছে আরেকটা। অন্য কোনো একটা প্রোডাক্টের। শুধুমাত্র ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও যেন আপনি ওই কাস্টমারকে আপনার প্রোডাক্টটা দেখায়, সেটা পাওয়ার জন্যে। এবং এই আমাজনের সার্চ রেজাল্টের উপরের দিকে আসার জন্যে। এরপর হচ্ছে টাইটেলে কিওয়ার্ড স্টাফিং। টাইটেলে অবশ্যই আপনি প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে বা দিতে হবে। আ কিন্তু এখানে অতিরিক্ত কিওয়ার্ড ঢোকানো যাবে না। অতিরিক্ত কিওয়ার্ড ঢোকানোটা হচ্ছে স্টাফিং। যেমন কেউ যদি হচ্ছে একটা ওয়্যারলেস ইয়ারবাড বিক্রি করে, তাহলে যদি আপনার টাইটেলটা এরকম হয়
মানে সিম্পলি ইয়ারবাড সে কোনো একজন আপনি হয়তো সেল করছেন, অথচ আপনি দিলেন যে ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোনস, ব্লুটুথ, নয়েজ ক্যান্সেলেশন, ইয়ারফোনস, ওয়াটারপ্রুফ, স্পোর্টস, জিম রানিং হেডসেট। দেখেন এখানে ইয়ারবাডও আছে, আবার হচ্ছে এখানে ওয়্যারলেসও আছে, আবার এখানে হেডফোন আছে। হেডফোন এবং ইয়ারবাডস কিন্তু ডিফারেন্ট জিনিস। তারপরে ইয়ারফোন, এখানে আবার ইয়ারফোনও লিখছে, হ্যাঁ? তারপরে ওয়াটারপ্রুফ, স্পোর্টস, জিম রানিং হেডসেট। এই যে হেডফোন, ইয়ারবাডস, ইয়ারফোন, তারপরে হেডসেট, এই এতগুলো আসলে লেখার দরকার ছিল না। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কারণ এখানে যদি কেউ ইয়ারবাডস খুঁজতে আসে, সরি, কেউ যদি এখানে হেডফোন খুঁজতে আসে, তাহলে এই ইয়ারবাডস কিন্তু সে নিবে না। বা হেডসেট খুঁজতে আসে, আমি যেটা বলছিলাম যে এরকম মাথার উপরে ব্যান্ডের মতো, তারপর হচ্ছে এখানে হেডসেট। তো হেডসেট যদি কেউ খুঁজতে আসে, সে কিন্তু ইয়ারবাড নিবে না। তো এই যে রিপিটেড শব্দ, এইগুলো আসলে অপ্রাসঙ্গিক টার্ম, এগুলোও কিন্তু কিছু কিছু সেলার করে থাকে। এগুলা ধরেন যেন সার্চ রেজাল্টে সে একটা বেশি ওয়েট পায়, কিন্তু এটা আসলে রিডেবিলিটি নষ্ট করে কাস্টমারের। কাস্টমার যখন আসে তখন এটা দেখে সে কনফিউজড হয়ে যায় এবং বুঝতে পারে না আসলে। আম সে যদি টাইটেল পড়ে বোঝার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে না যে আসলে এটা কি। আচ্ছা, এবার হচ্ছে বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশনে রিপিটিশন। বুলেট পয়েন্টসে একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা বা অপ্রাসঙ্গিক টার্ম যোগ করা, যেমন ধরেন প্রত্যেক বুলেটে বেস্ট, হাই কোয়ালিটি রিপিট করা। এগুলো ডেসক্রিপশনে লম্বা লিস্ট তৈরি করে কিওয়ার্ড স্টাফ করা, কাস্টমারকে বিভ্রান্ত করে। আপনি আমরা যে বুলেট পয়েন্টগুলো লিখি, সেখানে বেস্ট, হাই কোয়ালিটি এগুলো বারবার লেখার দরকার নাই। এগুলো কিন্তু কাস্টমার বোঝে। এগুলা বারবার লিখলে আপনি যে অতিরিক্ত পাবেন, অর্গানিক ট্রাফিক পাবেন, বা এই কাস্টমার এটা দিয়ে সার্চ দিলে যে আপনাকেই শো করবে, ব্যাপারটি আসলে এখন না এরকম। আগে হয়তো ছিল। এজন্য এগুলো অত ব্যবহার করা যাবে না। বাট অনেক কাস্টমার, অনেক সেলার এগুলো করে তারা ব্ল্যাক হ্যাট টেকনিক হিসেবে এটা ইউজ করে। এবার হচ্ছে ব্যাক এন্ড সার্চ টার্মস ম্যানিপুলেশন। যেমন আপনি যখন লিস্টিং করবেন, তখন একটা সার্চ টার্ম নামে একটা ফিল্ড থাকে, আপনারা জানেন। সেখানে আমরা রিলেভেন্ট খুব স্পেশাল বাধা দেওয়ার জন্যে তারা এরকম করে অস্বাভাবিক কম দাম সেট করে দেয়। অন্যান্য সেলাররা সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। বা যাদের অনেক বাজেট আছে, হয়তো ম্যানুফ্যাকচারারও না, বাট অনেক বাজেট আছে, তারা কিছুদিন এরকম লসটাকে মেনে নিয়ে অন্য সেলারদেরকে ক্ষতির মুখে ঠেলে দেয়। এতে লাভ কি? লাভ হচ্ছে যে ধরেন ১০ জন সেলার যদি থাকে, তার মধ্যে একজন সেলার আছে, খুব ভালো পরিমাণ তার ইনভেস্ট আছে। সে সে হয়তো মনে করে যে এটা ঢোকালে তার যেই শব্দ দিয়ে ঢোকাবে, ওই কাস্টমারদেরকে দেখালেও ভালো। যেমন এই যে যেটা বললাম যে ইয়ারবাডস, তারপরে ইয়ারফোনস, এখানে তারা অনেক সময় স্পেলিং ভেরিয়েশনও করে, হ্যাঁ? যেমন ইয়ারবাডস, এই ২ টা শব্দ কিন্তু শুধু একটা এর পার্থক্য। তো এই যে মানে এখন অ্যালগরিদম এআই ব্যবহার করে যেহেতু, কেউ যদি ইয়ারবাডস লিখে সার্চ দেয়, তাকে ইয়ারবাডও দেখাবে। এইসব ট্রিকগুলো তারা ব্যবহার করে। যদিও এটার ইদানিং আর আসলে প্রয়োজন নেই। অনেক সময় এখানে ভুল মিসস্পেল যে শব্দগুলো, ভুল লিখে অনেক সময় কাস্টমার সার্চ দেয়। যেমন ধরেন যে আপনি হিলিয়াম টেনে বা কোনো এক জায়গায় দেখলেন যে একটা অরিজিনাল একটা প্রোডাক্টের সঠিক বানানটা লিখে কেউ সার্চ দেয় না। সবচাইতে সার্চ ভলিউম বেশি আছে হয়তো একটা ভুল বানানের একটা শব্দে সার্চ ভলিউম বেশি আছে। তো সেলার কি করে? সেলার তখন হচ্ছে ওই ভুল বানানটা এখানে সার্চ টার্মসে যোগ করে। কিন্তু অ্যালগরিদম কিন্তু আসলে ওই ভুল বানানকেও সঠিক হিসাবে কারেকশন করে তারপরে হচ্ছে কাস্টমারকে শো করে। সুতরাং ওটা করারও দরকার হয় না। এপিএস কনটেন্ট এবং ইমেজ অল টেক্সট অ্যাবিউজ, এটা কিভাবে করে? এটা হচ্ছে কাস যখন সেলাররা তাদের এ+ কনটেন্টের ইমেজ তৈরি করে, প্রত্যেকটা ইমেজেরও একটা নাম দেয়। তো আমরা তো শুধু নামটাই দেখি। এখন এই ইমেজের পেছনে কিন্তু আরও কিছু কোডিং থাকে। যেমন হচ্ছে অল টেক্সট একটা ব্যাপার থাকে। এখানে আপনার কিওয়ার্ড ঢোকানো যায়, ডেসক্রিপশন থাকে, টাইটেল অথরও থাকে, এরকম কিছু ব্যাপার থাকে। কপিরাইট ইনফরমেশন থাকে, যেটা আমরা দেখি না। আমরা একটা পিকচার, একটা ছবি যখন কম্পিউটারে থাকে, তখন ওই ছবিটা দেখি আর হচ্ছে তার নামটা দেখি, টাইটেলটা দেখি। তো এর পেছনের কোডিংয়েও কিন্তু আপনার কিওয়ার্ড বসানো যায়।
তো এটা কিভাবে করে? এটা সাধারণত ফটোশপে করে। এমনি অনেক আ ইসে আপনার আ বিভিন্ন অপারেটিং সিস্টেম বিভিন্নভাবে করা যায়। তো ফটোশপে এই জিনিসটা করাটা সহজ। এখানে আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে কিভাবে এটা করে। সেটা হচ্ছে এখানে যে ফটোশপের ফাইল আছে, এখানে ফাইলে ক্লিক করলে এইদিকে একটা অপশন থাকে। আমি অপশনের নামটা ভুলে গিয়েছি। একদম নিচের দিকে। ওইখানে ক্লিক করার পরে এরকম আপনার দেখাবে। আপনার হচ্ছে পিকচারের ডিটেইলসটা দেখাবে, ব্যাক এন্ডের ডিটেইলসটা দেখাবে। সেখানে আপনি টাইটেল, অথরের নাম, ডেসক্রিপশন, এখানে দেখেন কিওয়ার্ড আছে, হ্যাঁ? এই জিনিসগুলো, এই ফিল্ডগুলা আপনি ডেসক্রিপশন, টাইটেল এবং কিওয়ার্ড যেটা আছে সেটাতে আপনি যদি যেসব শব্দগুলো লিখবেন, এরপরে ওই পিকচারটা যদি আপনি ইন্টারনেটে আপলোড করেন আপনার ওয়েবসাইটে অথবা এই যে অ্যামাজনের আপনার অ্যামাজনের প্রোডাক্ট যে পেজ আছে সেখানে, তাহলে এই কিওয়ার্ডগুলোও কিন্তু সার্চ পেতে মানে অর্গানিক ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে হেল্প হয়। যেমন এখানে আছে হচ্ছে আনটাইটেলড ওয়ান, এটা হচ্ছে এই ইমেজটার নাম। এখন এইখানে যদি আপনি এই পিকচারের নামটা আপনি যদি ব্লুটুথ হেডফোন দিয়ে সেভ করেন, তাহলে এও কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এটা যদি আপনি আপলোড করেন অ্যামাজনের লিস্টিংয়ের সময়, তাহলে এই ইমেজটাও একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ কাস্টমার যখন সার্চ দিবে তখন এই পিকচারটাও কিন্তু তার সামনে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সে যদি এই কিওয়ার্ড এখানে আরও কিওয়ার্ড ব্যবহার করে, এই যে ইয়ারফোন, হেডফোন ইত্যাদি যেগুলো দেখলাম আমরা, তাহলে এই প্রত্যেকটা শব্দই কিন্তু এই পিকচারটার কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে ওয়াল টেক্সট আমরা বলছি আরকি। এরপর হচ্ছে সেলস র‍্যাঙ্ক ম্যানিপুলেশন। সেলস র‍্যাঙ্ক ম্যানিপুলেশন কিভাবে করে? যেমন ফেক সেলস দেখানো, শুরুতেই যেগুলো বলেছিলাম একটু, সেটা হচ্ছে সেলস ভলিউম বাড়ানোর জন্যে ভুয়া অর্ডার তৈরি করা বা বন্ধু-বান্ধব পরিবারকে দিয়ে সেলস করতে ব্যবহার করা। আপনি নতুন সেলার, আপনি এটা কিন্তু বাংলাদেশি সেলারও অনেকেই করে থাকে। আ নতুন সেলার, আপনি গিয়েছেন আমাজনে, শুরুতেই বন্ধু-বান্ধব বা পরিবারকে আপনি সেলস করতে ব্যবহার করলেন। এইটা করা যায়, এটা যায় না তা না। কিন্তু সেটা কিন্তু কিছু উপায় অবলম্বন করতে হয়, নাহলে আমাজন ধরে ফেলে। আমাজন যেহেতু এখন এআই ব্যবহার করে, এখন আপনি আপনার প্রোডাক্টের সরাসরি লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক দিলে আমাজনের জন্য এটা ধরাটা কিছুটা ইজি। লিঙ্ক দেওয়া যাবে না, বাট অন্য কোনো উপায়ে যদি আপনি আপনার আ বন্ধু-বান্ধব বা পরিবারকে বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টটা এরকম, এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট। এখানে এভাবে সার্চ দিয়ে যেতে হবে। সরাসরি লিঙ্কে ক্লিক করে যাওয়া যাবে না। এইভাবে যদি আপনি এই সেলসটা জেনারেট করতে পারেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ সরাসরি লিঙ্কের মাধ্যমে ফেক সেলস জেনারেট করা যাবে না। বাট আ এই ফেক সেলস জেনারেট করে যাদের আছে বিভিন্ন উপায়ে, সেগুলো আমরা পরে বলছি। আ যারা ব্ল্যাক হ্যাট টেকনিক ব্যবহার করে আরকি। সেলফ বাইং, যেমন এটা সেলাররা নিজেরাই তাদের নিয়ন্ত্রিত একাধিক অ্যামাজন অ্যাকাউন্ট থেকে মানে আ কাস্টমার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট, সেখান থেকে তারা নিজেদের প্রোডাক্ট কিনে নেয়। এটা করার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রেডিট কার্ড, অনলাইন ক্রেডিট কার্ড তো আছেই, আপনারা জানেন যে ভার্চুয়াল অনেক ক্রেডিট কার্ডের অনেক প্রতিষ্ঠান আছে। তারা ওখান থেকে ক্রেডিট কার্ড ভার্চুয়ালি কিনে ইমেইল শিপিং এগুলা ব্যবহার করে অ্যামাজনের সিস্টেম যেন ধরতে না পারে। তার মানে তারা অ্যাকাউন্টও কেনে এবং এই ক্রেডিট কার্ডের যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড এগুলা কিনে আপনারা ১০ টা ধরেন যে একজন ফেক অ্যাকাউন্ট থেকে ৫০ টা ইউনিট সেল করে কিনে নিল। নিয়ে তাদের প্রোডাক্টের ভেলোসিটি বাড়ায়। তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যামাজনের অ্যালগরিদম যেহেতু সেলটাকে প্রায়োরিটি দেয়, সেহেতু এটা যদি কেউ করে থাকে বা করতে পারে, তাহলে তার জন্যে সে একটা বেনিফিট পাবে। তার কম্পিটিটরদের থেকে সে বেশি সেল পাবে এবং অর্গানিক র‍্যাংকিংটা পেয়ে যাবে। মূলত টার্গেটটা হচ্ছে অর্গানিক র‍্যাংকিং পাওয়া, উপরের দিকে ওঠা আরকি। এইটা করার মাধ্যমে তারা সহজেই সেটা পেয়ে যায় আরকি। বন্ধু-বান্ধব পরিবারের মাধ্যমে এটা প্রায়শই করে এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে তাদেরকে PayPal বা ক্যাশ দিয়ে তারা আবার টাকা ফেরত দেয়। এইটা হয় মূলত ছোট সেলারদের মধ্যে, কারণ এটা কম খরচে করা যায়। ধরেন একজন সেলার ১০ জন বন্ধুকে দিয়ে ১০ টি ইউনিট কিনে রিভিউ বাড়ায় নিল। এটাই আমরাও সাধারণত এটা করি। একটু অন্যভাবে আরকি, যেটা আপনাদেরকে বললাম। ক্লিক ফার্ম বা বট সার্ভিস, এটা সেলার থার্ড পার্টি সার্ভিস যেমন হচ্ছে Fiverr, Upwork থেকে ব্ল্যাক মার্কেট সার্ভিস কিনে নেয় বা ব্ল্যাক মার্কেট ওয়েবসাইট আছে। সেখান থেকে হচ্ছে ফেক অর্ডার জেনারেট করে। এগুলো হচ্ছে বট বা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে হাজারো অর্ডার তৈরি করে এবং আ এটা হচ্ছে ৫ থেকে ২০
$100 এটা প্রতি সার্ভিস এরকম হয় এবং ধরেন যে ১০০টা ফেক অর্ডার যদি দেয় তাহলে অনেক সময় ১,০০০ থেকে ১০০তেও নিয়ে যাওয়া যায় র‍্যাংকিং। তো এটার করার কারণ হচ্ছে ধরেন যে ফেক অর্ডারের তো আরেকটা আছে। আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনি অর্ডার দিয়ে যদি সেটা আবার হয়, রিফান্ড হয়, এটা যদি ফেক অর্ডার হয় তাহলে তো সেটার একটা সমস্যা তৈরি হয়। তো ওটা ওরা কিভাবে ম্যানেজ করে আমি জানি না। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ১০০ ফেক অর্ডার দিয়ে সে যখন ১,০০০ থেকে ১০০ তে যায় তখন মূলত তার প্রচুর সেল হয়। তো ওই সেলটা ওই ফেক অর্ডার যেটা রিফান্ড করছে আ সেটাকেও ছাড়ায় যায় এবং সে ছাড়াই গেলে তখন দেখা যাচ্ছে যে মানে লাভ হয়, লসের চাইতে লাভটা বেশি হয়। এভাবেই তারা হয়তো ম্যানেজ করে। বাট এটা অন্য কোনো উপায় থাকতে পারে। সেটা আমি অত আ বুঝতেছি না আরকি যে ওইটা আসলে বট সার্ভিসের যে কাজটা সেটা বুঝলাম। বাট বট সার্ভিস আ থেকে সার্ভিসটা নেওয়ার পরে যে সমস্যাটা হবে সেটা তারা কিভাবে রিকভার করে ওইটা আসলে আমার জানা নাই। এবারে হচ্ছে যে ডিসকাউন্ট বা কুপন অ্যাবিউজ। সেলাররা ফ্রি বা হাই ডিসকাউন্ট কুপন যেমন 90% অফ দিয়ে ফেক ক্রেতাদেরকে আকর্ষণ করে। যারা কিনে রিভিউ দেয় এটি প্রায়শই সোশ্যাল মিডিয়া গ্রুপে, ফেসবুক বা রেডিটে প্রচার করে এবং এটি ইনসেন্টিভাইজড রিভিউর সাথে মিলে যায় যেমন অ্যামাজনে নিষিদ্ধ। এটা কিভাবে করে? এটা কেন করে? এটা করে হচ্ছে ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $20। তো $20 যদি হয় তাহলে 90% মানে হচ্ছে 90% অফ যদি দেয় তাহলে এটা $2 এ আসে। 90% ডিসকাউন্ট দিয়ে যখন সেল করে, আসলে এটা কেন করে? এটা করে হচ্ছে এই সময়ে তাদের নিজেদের প্রচুর অ্যাকাউন্ট থেকে তারা আ এই প্রোডাক্টটা কেনে। কারণ হচ্ছে সে যদি ধরেন এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা প্রোডাক্টের যেটা $20 এর একটা প্রাইসের একটা প্রোডাক্ট, সেটা সাধারণত $2-3 এ এটা পাওয়া যায় এটা আমরা জানি যে $1 থেকে $3 এর মধ্যে পাওয়া যায়। তো ম্যানুফ্যাকচারারও যদি হয় সে নিজে ওই প্রোডাক্টের, তাহলে $1 থেকে $2 বা $3 এ সেল করলে তার কিন্তু কোনো অসুবিধা নাই। তার কিন্তু খুব একটা লস নেই। এখন সে প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখছে $20 দিয়ে ৯০% সে অফ করে দিয়ে $2 এ যখন সে প্রোডাক্টটা সেল করছে, তখন তার একটা উদ্দেশ্য থাকে। যেমন সে তার নিজের ফেক অ্যাকাউন্ট দিয়ে ওই প্রোডাক্টটা $2 এই কিনে নেয়। সে তো যদি $20 এ কিনতো তাহলে কিন্তু তার প্রচুর টাকা আমাজনকে দিতে হতো। তো সেটা সে না করে তার প্রোডাক্টের রিয়েল প্রাইসটা $20 ই, কিন্তু সে হঠাৎ করে ১ দিনের জন্যে বা ২ দিনের জন্যে 90% অফ দিয়ে সে প্রচুর প্রোডাক্ট পারচেজ করে এবং প্রচুর রিভিউ সে জেনারেট করে আবার সে $20 এ চলে যায়। মাঝখান থেকে এই ডিসকাউন্ট দেওয়ার কারণে তার খুব একটা লস হলো না। সে ডিসকাউন্টেড প্রাইসে সে প্রোডাক্টটা কিনে নিল নিজেই এবং প্রচুর আ আপনার রিভিউ জেনারেট করে ফেলল। তো এটাই মূলত এই যে ডিসকাউন্ট বা কুপন অ্যাবিউজ এটা করে তারা। তারপর হচ্ছে মাল্টি চ্যানেল ম্যানিপুলেশন। যেমন হচ্ছে সেলাররা অ্যামাজনের বাইরে একই প্রোডাক্ট যেমন eBay, Shopify সেল করে অ্যামাজনে স্টক কমায় ফেলে। আমরা জানি যে মাল্টি চ্যানেল ফুলফিলমেন্ট MCF আছে। অ্যামাজনে হচ্ছে FBA, FBM এবং এর পাশাপাশি MCF আছে। ফুলফিলমেন্ট মাল্টি চ্যানেল ফুলফিলমেন্ট। তো সেই সিস্টেমে তারা নিজেদের প্রোডাক্ট নিজেরা Amazon, eBay, Shopify থেকে তাদের ওখানেও লিস্টিং আছে। ওখান থেকে তারা কিনে অ্যামাজনে স্টক কমায় ফেলে যেন অ্যামাজনের সেলস ভেলোসিটি বাড়ে। এটা হচ্ছে প্রায়ই ফেক অর্ডারের সাথে কম্বাইন করা হয় আরকি, হ্যাঁ? তার মানে নিজেদের প্রোডাক্টটা নিজেরাই কিনছে বাট সরাসরি অ্যামাজন থেকে কিনছে না। তারা অ্যামাজন থেকে ফুলফিল করছে এবং অর্ডারটা দিচ্ছে হচ্ছে আপনার eBay বা Shopify থেকে। এরপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং হাইজ্যাকিং বা মিউচুয়াল লিস্টিং। এটা আপনারা যারা হোলসেল বা আর্বিট্রেজ করেন তারা সবাই জানেন। প্রোডাক্ট হাইজ্যাকিং কাকে বলে বা মিউচুয়াল লিস্টিং কাকে বলে। মূলত এটা কিন্তু আমরা সেলারদের পার্ট থেকে আমরা প্রোডাক্ট হাইজ্যাকিং বললেও এটা প্রোডাক্ট হাইজ্যাকিং আসলে ওইভাবে অ্যামাজনের দিক থেকে কিন্তু ওইভাবে ধরা হয় না। কেন ধরা হয় না সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। ধরেন অ্যামাজনে লিস্টিং হাইজ্যাকিং বা মিউচুয়াল লিস্টিং বলতে এমন একটা অসাধু কৌশলকে বোঝায় যেখানে এক সেলার অন্য সেলারের বিদ্যমান লিস্টিংয়ে আসিন নিয়ন্ত্রণ করে নেয় এবং প্রোডাক্টের টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন বা অন্যান্য ডিটেইলস পরিবর্তন করে লিস্টিংয়ের
মানে নিজের ফেক বা লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে। এটি অ্যামাজনের ব্র্যান্ড প্রোটেকশন পলিসি লঙ্ঘন করে এবং ক্রেতাদেরকে প্রতারিত করে, যা শনাক্ত হলে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ফাইনের কারণ হয়। এখানে হচ্ছে আমি একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্ট লিস্টিং করি তখন সাধারণত এই অপশনটা শুরুতেই থাকে। যেমন ধরেন এখানে একটা ব্ল্যাঙ্ক একটা বক্স থাকে, এর নিচে থাকে আই অ্যাম অ্যাডিং এ প্রোডাক্ট নট সোল্ড অন অ্যামাজন। আর এটা হচ্ছে যে আই অ্যাম অ্যাডিং এ প্রোডাক্ট সোল্ড অন অ্যামাজন, অলরেডি সোল্ড অন অ্যামাজন। এখন ধরেন আপনি যদি নাইকির প্রোডাক্ট সেল করতে যান, আপনি যদি নাইকির কোনো একটা জুতা সেল করতে চান, তাহলে এখানে নাইকি লিখবেন অথবা ওই আসিনটা দিবেন, দিয়ে বা প্রোডাক্টের টাইটেলটা লিখবেন, লিখে সার্চ দিলে ওখানেও আপনি পেয়ে যান। তাহলে ওই লিস্টিংয়ের আন্ডারে আপনাকে লিস্ট করতে হবে। এটাই অ্যামাজনের নিয়ম। আর নিচের যেটা হচ্ছে যে আই এম অ্যাডিং ইউ প্রোডাক্ট নট সোল্ড অন অ্যামাজন, এটা হচ্ছে যে প্রাইভেট লেভেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অ্যামাজনে নাই, আপনি যেটা সেল করতে যাচ্ছেন সেটা অ্যামাজনে নাই, কেউ সেল করে না, তখন আপনাকে এই অপশনে যেতে হবে। এখন অ্যামাজন আসলে কি চায়? অ্যামাজন চায় হচ্ছে যে একটা প্রোডাক্টের একটা লিস্টিং থাকবে। এখন আপনি ধরেন যে আইফোন সেল করতে যাচ্ছেন, আইফোন 17 প্রো সেল করতে যাচ্ছেন, আপনি ধরে নেন। এখন আইফোন 17 প্রো অলরেডি অ্যামাজনে আছে। এখন অ্যামাজন চাচ্ছে যে লিস্টিংটা আছে ওই লিস্টিংয়ের আন্ডারেই আপনাকে লিস্ট করতে হবে। এটা ২ টা লিস্টিং হবে না। কারণ অলরেডি তো আছে। আপনি আবার কেন আরেকটা নতুন লিস্টিং করবেন? কাস্টমার এসে যেন একটা লিস্টিংয়ের মধ্যেই দেখে যে এখানে ১০ জন সেলার আছে, ১০ জন সেলারই একটা প্রোডাক্ট সেল করছে। তাহলে কাস্টমার জন্য এটা সুবিধা। কাস্টমারকে আলাদা, আলাদাভাবে ২ টা লিস্টিংয়ে খুঁজতে হবে না যে কোথায় প্রাইস কম, কোথায় একটু ডিফারেন্ট কোনো কিছু আছে। এটাই হচ্ছে মি টু লিস্টিং, অর্থাৎ আমি নিজেও এই প্রোডাক্ট সেল করছি। এখন সমস্যাটা হয় কখন? প্রোডাক্ট হাইজ্যাকিং। সমস্যাটা হয় যে আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করছেন। আপনি যখন লিস্টিং করছেন তখন আপনার মতো করে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল, বুলেট পয়েন্ট বা ইমেজ-টিমেজ এগুলো সবকিছু দিয়েছেন। এখন একজন আ অসাধু একজন সেলার সে এসে মিটু করার সময় সে কিছু জিনিস তার নিজের মতো করে চেঞ্জ করার সুযোগ থাকে। সে তখন ওই লিস্টিং এর মধ্যে মিটু লিস্টিং করে সে তখন ওই কিছু পরিবর্তন সে করে নিতে পারে। তো সবকিছু পরিবর্তন করতে না পারলেও সে যতটুকুই করবে ততটুকুই আপনার জন্যে নেগেটিভ। আমার এক স্টুডেন্ট একসময় একদিন বলেছিল একবার যে সে দিনের বেলায় দেখে তার প্রোডাক্টের লিস্টিং ঠিক আছে। আর রাত্রের বেলায় দেখে যে তার প্রোডাক্ট লিস্টিং এ যাওয়ার পরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং সে বাই বক্সও পায় না এবং তার অনেক আ মানে ডিফারেন্ট টাইপের একটা প্রোডাক্ট নাকি সেই লিস্টিং এ সেল হয়। তো আপনি বুঝতেই পারছেন যে কত সুচতুর উপায়ে এই জিনিসগুলো করা হয় এবং এটা অ্যামাজনও বা কিভাবে অ্যাপ্রুভ করে। কারণ এটা যখনই কোনো কিছু চেঞ্জ করা হয়, এটার একটা পার্ট অটোমেটিক চেঞ্জ হয়, অটোমেটেড, আর কিছু আছে লিস্টিং এর ব্যাপারে কিছু চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু ম্যানুয়ালি হয় সাধারণত, আমি যতটুকু জানি। তো এগুলাও সাধারণত কিভাবে করে আমার মানে মাথায় আসে না। এবং করে ফেলে, এরকম বড়, বড় চেঞ্জ করে ফেলে। এখন আপনার লিস্টিং আপনি একভাবে প্রোডাক্টের টাইটেল, ইমেজ বা ডেসক্রিপশন দিয়েছেন, আরেকজন এসে সেগুলো চেঞ্জ করে ফেলল। এটাই হচ্ছে প্রোডাক্ট হাইজ্যাকিং। এটা হচ্ছে সেলাররা একটা ব্ল্যাক হ্যাট টেকনিক হিসেবে এটা ব্যবহার করে। এক্ষেত্রে ডেঞ্জারাস যে ব্যাপারটা সেটা হচ্ছে এক্সিস্টিং অ্যাসিনে যোগ করে প্রোডাক্ট অফার করে। যেমন সেলাররা একটা সাকসেসফুল লিস্টিং, যেমন ভালো রিভিউ যুক্ত একটা কোনো লিস্টিং খুঁজে বের করে এবং অ্যাড এ প্রোডাক্ট অপশনে তার ওই যে ফিচারে তার নিজের প্রোডাক্ট অ্যাড করে, তারপর টাইটেল, ইমেজ বা ডেসক্রিপশন পরিবর্তন করে নিজের ফেক ভার্সন, প্রোডাক্টের ফেক ভার্সন দেখায়। যেমন একটা ইউএসবি চার্জারের লিস্টিংয়ের মধ্যে সোলার প্যানেল যোগ করে। এটা হচ্ছে মি টু লিস্টিং বলে পরিচিত। এখানে সে বলে যে আমিও এটা সেল করছি এবং এভাবে তারা নিজের একটা ফেক চার্জার, ধরেন সোলার প্যানেল, সে সেল করার চেষ্টা করে। কম দামে কাউন্টারফেইট প্রোডাক্ট অফার, যেমন হাইজ্যাকার অরিজিনাল প্রোডাক্টের কপি তৈরি করে আপনি নিজে একটা অরিজিনাল প্রোডাক্ট সেল করছেন এবং তারা একটা কপি প্রোডাক্ট তৈরি করে তারা হচ্ছে মিটু লিস্টিং করে অর্ধেক দামে সেল করে, যেটা আপনি দিতে পারবেন না, এবং তারা অর্ধেক দামে সেল করাতে বাই বক্স পেয়ে যায়। এতে অরিজিনাল যে যে সেলার আছে তার সেলস কমে যায় এবং নেগেটিভ রিভিউ আসে। তো নেগেটিভ রিভিউ আসলে তাদের কোনো সমস্যা নাই। কারণ আপনি হচ্ছে ধরেন লিস্টিং আপনার হচ্ছে এফবিএ করছেন, আপনি আপনার প্রোডাক্ট আছে অ্যামাজনে, অ্যামাজন ওয়্যারহাউসে আছে
এবং আপনি জেনুইন প্রোডাক্ট সেল করতেছেন। আর যেসব সেলার হাইজ্যাকাররা তারা কপি প্রোডাক্ট সেল করতেছে কাউন্টারফেইট, তারা সেল করতেছে, বাই বক্স উইন করলো, সেল করে যখন নেগেটিভ রিভিউ আসলো তারা লিস্টিংটা পরিত্যাগ করলো। তারা আর ওই লিস্টিংয়ের মধ্যে ধরেন যে নাই, তারা নতুন একটা লিস্টিং খুঁজে বের করে। এই যে আপনার এই লিস্টিংয়ে যদি কোনো ক্ষতি হয়, নেগেটিভ রিভিউ আসে, তাহলে সেটা আবার কার আন্ডারে পড়বে? সেটা কিন্তু আপনার আন্ডারেই পড়বে, হ্যাঁ? যেহেতু আপনি এই লিস্টিংটা করেছেন। আর তারা এটার থেকে বের হয়ে গেল, আবার নতুন একটা লিস্টিংয়ে ঢুকে গেল। তাদের কিন্তু নেগেটিভ রিভিউর ইফেক্টটা পড়ছে না। এভাবে হচ্ছে ব্ল্যাক হ্যাট টেকনিকগুলো মানে করে থাকে আরকি। এবার হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেস বা হ্যাকিং। কিছু ক্ষেত্রে হাইজ্যাকাররা অরিজিনাল সেলারের অ্যাকাউন্ট হ্যাক করে থাকে বা অথরাইজড অ্যাক্সেস পেয়ে লিস্টিং পরিবর্তন করে। এটা ফিশিং বা পাসওয়ার্ড লিকের মাধ্যমে হয়। এটা আপনারা বুঝতেই পারছেন যে পাসওয়ার্ড যদি চুরি করতে পারে, তারপরে হচ্ছে সেইভাবে তারা যদি কোনোভাবে ফিশিং-টিশিং করে, যদিও টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করা থাকলে এটা আসলে সম্ভব না। বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি কারো অ্যাড না করা থাকে, তখন হচ্ছে তারা এগুলো অ্যাক্সেস বা হ্যাকিং-ট্যাকিং করে তারা লিস্টিং পরিবর্তন করে ফেলতে পারে। এবার হচ্ছে পুরনো লিস্টিং কিনে হাইজ্যাক করে। আ যেমন ভালো রেটিংযুক্ত কোনো লিস্টিং তারা কিনে নেয়। এটা সেলার ফোরামে কেনাবেচা হয় এবং অনেক গ্রুপ এগুলো আছে অনলাইনে। চাইনিজে চীনে তো ছড়াছড়ি। এখন তারা ওই রিভিউগুলা রেখে করে। তারা হচ্ছে প্রোডাক্টের বাকি সবকিছু চেঞ্জ করে দেয়। যেমন আপনারা একটু আগে বলেছিলাম, এই যে দেখেন যে প্রোডাক্ট টাইটেলে তারা লিখেছে হচ্ছে ক্যাপাসিটি 8 জিবি মেমোরি / 256 জিবি সলিড স্টেট ড্রাইভ। কিওয়ার্ড হিসেবে তারা টাইটেলে এটা লিখছে। এটা কখনোই একজন কাস্টমার এইভাবে লিখবে না। সে অন্য কিছু লিখবে। তো এটা একটা উদাহরণ। এবার হচ্ছে পরোক্ষ স্প্যাম অপ্রাসঙ্গিক লিস্টিং। আ এইটা আপনি আ এই যে ম্যানিপুলেটিং রিভিউ অ্যান্ড কিউএ সেশন, আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই জানি যে একটা কিউএ একটা সেকশন থাকে, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন। সেখানে তারা আ কিছু ফেক দিয়ে আরকি, ফেক অ্যাকাউন্ট থেকে ফেক প্রশ্ন এবং উত্তর নিজেরা তৈরি করে ওইখানে লিস্টিংয়ের কনটেন্টকে প্রভাবিত করে। যারা আ যে যেখানে হচ্ছে প্রচুর কিওয়ার্ড থাকে এবং এগুলো এসইও বুস্ট করে। এসইও বুস্ট করে মানে হচ্ছে আপনার যদি কোনো থাকে, আপনার প্রোডাক্ট পেইজে যা কিছু থাকবে সেগুলা কিন্তু আ মানে আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করে। এখন একটা প্রোডাক্ট পেইজে দেখা যাচ্ছে যে উপরে টাইটেল থাকে, এরপরে পিকচার থাকবে, পিকচারের মধ্যে অল টেক্সট তো বললামই। তারপরে হচ্ছে বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন এবং সবার নিচে এরকম যে কাস্টমার যে রিভিউ সেকশন আছে, সেখানেও যদি কাস্টমার যা লেখে আরকি, যত টেক্সট লেখে প্রত্যেকটা শব্দেই কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করে। তো এটা যেহেতু কিওয়ার্ড হিসেবে কাজ করে, এই আপনার হচ্ছে রিভিউ এবং এর উপরে হচ্ছে কিউ&এ সেশন থাকে, মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। সেখানেও যদি সেলার এবং বায়ার দুজনে যত কিছু লিখবে, আলোচনা করবে, সেসব শব্দগুলো এসইও হিসেবে কাজ করে। অর্থাৎ অন্য কোনো কাস্টমার রিলেটেড শব্দ দিয়ে বা ওই শব্দ দিয়ে সার্চ করলে যেটা তারা ব্যবহার করেছে ওখানে, সেগুলো কিন্তু সার্চ র‍্যাংকিংয়ে মানে র‍্যাংকিং বাড়াবে আরকি। সার্চ রেজাল্টটা আসবে। তো সেটাও তারা ওই কনটেন্টকে প্রভাবিত করার জন্য কিউএ সেকশনে তারা ওটা করে। তারপর হচ্ছে হেল্পফুল ভোটস। আপনার আ কোনো একটা উত্তর লেখার পরে বা একটা রিভিউ দেওয়ার পরে সেখানে কিন্তু একটা ভোটের ব্যাপার থাকে। এই যে দেখেন একটা হেল্পফুল বাটন আছে। এই যে 9 পিপল ফাউন্ড দিস হেল্পফুল। তো এইখানে এই হেল্পফুল বাটনে তারা নিজেরা এই ভোট করে বাড়ায়। এটাও অ্যামাজন অ্যালগরিদমে একটা পজিটিভ সাইন হিসাবে দেখা হয়, যেহেতু যে কতজন লোক ভোট দিল। সুতরাং এই যে রিভিউটা সেটাকে প্রায়োরিটি দিবে। এইজন্যে আ এই নিজেরা মানে লাইক দেওয়ার মতো, Facebook যারা ব্যবহার করেন কিছুটা লাইক দেওয়ার মতো। যে যত লাইক বা রিঅ্যাকশন পড়বে সেটার আ অ্যালগরিদম সেটা পজিটিভ সাইন হিসেবে ধরে এবং সেগুলো আপনার ট্রাফিক দেয়, ইমপ্রেশন বাড়ায়। এবার যে থার্ড পার্টি ব্রোকারস বা সার্ভিস থেকে ফেক কিউএ কেনা, বুঝতেই পারছেন যে যেমন অরমোসিস বা রেডিট মার্কেটিং প্রো, এইসব থার্ড পার্টি সার্ভিস তারা নিজেরা সেলারদেরকে আ কিউএ এগুলো সার্ভিস দেয়। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এই টাইপের সার্ভিসগুলো দেয় এবং তাদের ফেক অ্যাকাউন্ট থেকে এগুলো পোস্ট করে পজিটিভ অ্যান্সার দেয়। যেগুলো কাস্টমারদেরকে করে, মানে প্রোডাক্টের ফিচারগুলো হাইলাইট করে এবং আ কাস্টমারদেরকে হচ্ছে প্রতারিত করে আরকি। বট ব্যবহার করে অনেকে। বট ব্যবহার করেও এটা করে। আচ্ছা।
যেমন এখানে আপনি অনেকেই আছে দেখবেন যে যেমন এখানে 1 স্টার রিভিউ দিয়েছে নট ভেরিফাইড পারচেজ। এটা মূলত একটা কম্পিটিটর করছে। এখানে 1 স্টার রিভিউ দিয়ে এখানে হচ্ছে নট ভেরিফাইড পারচেজ। তার মানে এই কাস্টমার কিন্তু পারচেজ করেনি। পারচেজ না করেও সে হচ্ছে রিভিউ দিয়েছে। রিভিউ দেওয়ার কারণে এখানে নট ভেরিফাইড পারচেজ দেখাচ্ছে এবং এখানে 1 স্টার, 1 স্টার শো করছে। এই রিভিউগুলোও কিন্তু কাউন্ট হয় যে ধরেন পুরাতন যেসব বায়ার অ্যাকাউন্ট সেসব অ্যাকাউন্ট থেকে দিলে রিভিউ শো করবে যারা $300 উপরে পারচেজ করছে অ্যামাজন থেকে। সেসব অ্যাকাউন্ট থেকেও দিলে মানে শো করে। তো এগুলো হচ্ছে সেই ধরনের অ্যাকাউন্ট তারা কিনে এই যে কম্পিটিটরকে সমস্যায় ফেলছে। এখন সাধারণ যে অন্য একজন কাস্টমার যদি বা আপনারা যদি না জানেন যে নট ভেরিফাইড পারচেজ বা এইটা হচ্ছে একটা ফেক রিভিউ আরেকজন কম্পিটিটর সে ক্ষতি করার জন্য এটা দিয়েছে তাহলে তো আপনি মিসগাইড হবেন। যেমন এখন আপনারা মিসগাইড হবেন না কারণ এখন আপনি জানেন যে এখানে যদি নট ভেরিফাইড পারচেজ দেখায় তার মানে সে প্রোডাক্টটা কেনেনি এবং এরকম যদি হয় তাহলে এটা একটা মানে কম্পিটিশনের কারণে এটা করছে। এখন আপনি বুঝতে পারবেন। তো এই ধরনের কাজগুলোও আমাজনে প্রচুর করা হয়। ইনসেন্টিভাইজড রিভিউ বা সুপার ইউআরএল একটা পার্ট, আর ইনসেন্টিভাইজড রিভিউ আরেকটা পার্ট। এটা আমরা শুরুতে একটু আলোচনা করেছিলাম। আবার এখানে একটু ডিটেইলস বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যখনই কোনো গিফট বা ডিসকাউন্ট ইত্যাদি দিয়ে আপনার রিভিউ চাওয়া হবে টাকা-পয়সা দিয়ে, তখনই সেটাকে বলা হচ্ছে ইনসেন্টিভাইজড রিভিউ। এটা করে সাধারণত প্যাকেজিংয়ের মধ্যে কোনো গিফট কার্ড দেওয়া, চিঠি দেওয়া, যেখানে বলা থাকে যে আপনি আমাকে একটা 5 স্টার রিভিউ দেন, হ্যাঁ? অথবা আপনি যদি দেন তাহলে আপনাকে এই গিফট দিব অথবা একটা ডিসকাউন্ট দিব। এই টাইপের শর্ত সাপেক্ষে যদি কোনো সেলার কাস্টমারকে রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে ইনসেন্টিভাইজড রিভিউ। আরেকটা হচ্ছে সুপার ইউআরএল। সুপার ইউআরএল হচ্ছে যে সেলাররা সুপার ইউআরএল ক্রিয়েট করে। এইটা কিভাবে করে এটার YouTube এ ভিডিও আছে। আপনারা দেখলে পেয়ে যাবেন। সুপার ইউআরএল অন অ্যামাজন এটা লিখেই সার্চ দিলে বাস হাউ টু ক্রিয়েট সুপার ইউআরএল অন অ্যামাজন। এটা একটা লেখার টেকনিক। এটা কিভাবে করে আপনারা YouTube এ সার্চ দিলে পেয়ে যাবেন। আর ডিটেইলসটা বললাম না। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক সেলাররা এই ধরনের ক্রিয়েট করে আমাজনের লিঙ্কে কিওয়ার্ড যোগ করে এর মধ্যে এই যে ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্ট লিঙ্ক আরকি। এরপরে এক্সটার্নাল সাইট থেকে যে ফেসবুক, ব্লগ বা ইমেইল থেকে ট্রাফিক পাঠায় যাতে আমাজন মনে করে এটি অর্গানিক সার্চ থেকে এসেছে। নরমালি হচ্ছে যে আপনারা মানে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, নরমালি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু প্রোডাক্টের লিঙ্কই ব্যবহার করে। কিন্তু সেটা তো অ্যাফিলিয়েট হিসেবে আসে। অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু আলাদা। অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে আপনার কোনো একজন অ্যাফিলিয়েটর তার অ্যাকাউন্টের লিঙ্ক থেকে আসবে অ্যামাজনে। অ্যামাজন বুঝতে পারবে যে এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। কিন্তু এর বাইরে যেমন এই সুপার ইউআরএল যদি কেউ ব্যবহার করে তাহলে সেটা অর্গানিক সার্চ থেকে আসছে এরকম অ্যামাজন মনে করবে, হ্যাঁ? এবং এটা হয় হচ্ছে একটা 2 স্টেপ একটা সিস্টেমের মাধ্যমে। যেটা কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারছি না। বাট একটা চ্যানেল একটা ঘুরে আসে। যেমন আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন, একটা ওয়েবসাইটে নিয়ে গেল, সেখান থেকে আবার 2 স্টেপ হয়ে চলে আসলো অ্যামাজনে, যেখানে একটা সার্চ টার্ম হিসেবে আসে অ্যামাজনে। অ্যামাজন বুঝতে পারে না যে এটা একটা লিঙ্কের মাধ্যমে এসেছে। অ্যামাজনের অ্যালগরিদম মনে করে এটা একটা অর্গানিক সার্চ থেকে এসেছে। এটা হচ্ছে অর্গানিক যদি হয় তাহলে সেটা আপনি যদি আপনার প্রোডাক্টে করে থাকেন, তখন অ্যামাজন আপনাকে অবশ্যই সেটা র‍্যাঙ্কিং বুস্ট করবে আরকি। ওই সুবিধাটা নেওয়ার জন্যে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ৮ টা ব্ল্যাক হ্যাট টেকনিক। এখন এই ব্ল্যাক হ্যাট টেকনিকের ঝুঁকি কী? ব্ল্যাক হ্যাট টেকনিকের ঝুঁকি হচ্ছে অ্যামাজনের যে টস সেটা ভায়োলেশন হয়, টার্মস অফ সার্ভিস এবং অ্যামাজনের অ্যাকাউন্ট সাসপেনশন ঘটে। অ্যামাজনের এগুলো করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেনশন হতে পারে। লিগ্যাল কনসিকুয়েন্স থাকে যেমন ফেক রিভিউ, অন্যান্য অবৈধ কৌশল অবলম্বন কারণে আইনি পদক্ষেপ অ্যামাজন অনেক সময় নিয়ে থাকে। তারপরে হচ্ছে আ লস অফ ট্রাস্ট। ক্রেতারা যদি বুঝতে পারে, যেমন কিছু রিভিউ তো আমরা করলাম, দেখালাম। তো ওরকম যদি কোনো ক্রেতা বুঝতে পারে যে আপনি ব্ল্যাক হ্যাট টেকনিক ব্যবহার করে রিভিউ গুলো আপনি করেছেন, তাহলে সেটা আপনার ব্র্যান্ডের ইমেজ এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করবে। এটা খুবই স্বাভাবিক। এখন
আপনি কি করবেন? আপনি ধরেন একজন নতুন সেলার, আপনি অ্যামাজনে যেতে যাচ্ছেন। এত কিছু যে আলোচনা করলাম, এই আলোচনাগুলোর দেখে আপনার মনে হতে পারে, বাবা এত সমস্যা, তাহলে তো আসলে অ্যামাজনে যাওয়া যাবে না। অ্যামাজনে যেয়ে আমি এত সেলারদের এত কিছু আমি করব কিভাবে? এত মানে সমস্যা আমি ফেস কিভাবে করব? আপনারা নেগেটিভ একটা ইমপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হতে পারে যে, তাহলে এখানে আমি তো নস্যি। এখানে অনেক বড়, বড় কিছু হয়ে যাচ্ছে। আমি কিভাবে কি করব? বা আপনি কিভাবে সেফ থাকবেন? তো ১ম এই বলি যে আসলে ভয়ের কিছু নাই। কারণ অ্যামাজনে মিলিয়নস অফ সেলার আছে। মিলিয়নস অফ প্রোডাক্ট আছে। তো এখানে হচ্ছে ভয়ের কিছু নাই। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে বড়, বড় অ্যাকাউন্টে বড়, বড় প্রোডাক্টে এই জিনিসগুলা হয়ে থাকে। যেখানে প্রচুর হচ্ছে প্রফিট, প্রচুর হচ্ছে আপনার মানে বড়, বড় ভলিউমের খেলাগুলো হয়। সেখানেই সাধারণত এই জিনিসগুলা ঘটে থাকে। সুতরাং আপনি যখন যাচ্ছেন, আপনি সাধারণত অল্প ইনভেস্ট দিয়ে শুরু করবেন আপনি। তো আ প্রথমত ভয়ের কিছু নাই। এটা যে সবার ক্ষেত্রে সব প্রোডাক্টে ঘটবে ব্যাপারটা এরকম না। এটা এইজন্যে অত চিন্তা ভাবনা করলে আপনি আসলে যেতে পারবেন না। এবং অনলাইনে আছে হাজার, হাজার পুরাতন এবং আ বায়ার এবং সেলের অ্যাকাউন্ট কেনা-বেচা হয়। সেটা আমরা তো দেখলাম এবং এটা করতে পারে সাধারণত হচ্ছে চাইনিজ ম্যানুফ্যাকচারার হওয়াতে তারা এই প্রাইস বা ইনভেন্টরি নিয়ে এ ধরনের গেম খেলতে পারে। তারপরে হচ্ছে এগুলো মিলিয়ন ডলার প্রোডাক্টের গেম হয়, ছোট নিশে হয় না। যেটা বললাম আরকি যে ছোট, ছোট নিশ আপনার প্রোডাক্ট রিসার্চ যদি আপনি ভালো করে করেন, যেমন আপনি যদি দেখেন যে যেসব প্রোডাক্টের প্রচুর 1 স্টার রিভিউ আছে আর প্রচুর 5 স্টার রিভিউ আছে। 1 স্টার আছে আবার 5 স্টার আছে। এখন একটা প্রোডাক্টকে এটা কি আসলে সম্ভব? যে ধরেন যে ৩০ জন রিভিউ দিছে, তার মধ্যে হচ্ছে ১৫ টা 1 স্টার আর ১৫ টা হচ্ছে 5 স্টার। এভারেজ আপনি দেখলেন যে তার ৩ রিভিউ। তো এই প্রোডাক্টের রিসার্চের সময় আপনাকে রিভিউটা চেক করতে হবে। যে অনেক বেশি আ ডিসস্যাটিসফাইড কাস্টমার আছে, অনেক বেশি হাইলি স্যাটিসফাইড কাস্টমার আছে। এটা আসলে হয় না সাধারণত। হয়তো কিছু ডিসস্যাটিসফাইড কাস্টমার থাকবে, কিছু হাইলি স্যাটিসফাইড কাস্টমার থাকবে। তো এটা যখন হবে তখন আপনি বুঝবেন যে এখানে কিছু গেম-টেম খেলা হইছে আরকি। এবার হচ্ছে যদি কখনো কোনো প্রোডাক্টে বড় ডিসকাউন্ট চলে যেমন 50% 90% এই ধরনের ডিসকাউন্ট যখন চলে, তখন আপনি বুঝবেন যে এই ধরনের কিছু একটা হচ্ছে এখানে। প্রোডাক্ট রিসার্চ এর সময়ের কথা বলছি। তাহলে আর আপনি প্রোডাক্ট রিসার্চ এ আপনি যাবেন না। মানে ওই প্রোডাক্টটা আপনার এন্ট্রি নিবেন না। তারপরে ধরেন যে হ্যাঁ, বেশি রিভিউ, অনেক বেশি রিভিউ, অনেক বড় ব্র্যান্ড এগুলো এভয়েড করতে হবে। কারণ সাধারণত এই ধরনের বড় ব্র্যান্ড এবং বড় রিভিউওয়ালা যে প্রোডাক্টগুলো আছে সেগুলাতে সাধারণত এগুলা হয়। আপনি কি করবেন? আপনি হচ্ছে হ্যান্ডিক্রাফট রিলেটেড প্রোডাক্ট সেল করতে পারেন যেগুলি ইউনিক অথবা আপনি যদি কোনো কমন কোনো প্রোডাক্ট সেল করেন যেগুলা ধরেন যে ৫০ জন সেলার সেল করছে, আপনি সেটা সেল করতে যাচ্ছেন, খুব ভালো তার ডিমান্ড আছে, তাহলে অবশ্যই তার সাথে একটা বান্ডেল বা একটা ফ্রি গিফট আপনাকে দিতে হবে। যেন আপনি এটা একটা ইউনিক একটা প্রোডাক্ট হয়ে যায়। মানে বান্ডেল সহ একটা আলাদা ইউনিক একটা কিছু হয়ে গেল। কাস্টমার আসলো যে আপনি একটা চাকু সেল করছেন, ছুরি, নাইফ। তো এই নাইফের সাথে আপনি একটা হ্যান্ড গ্লাভস দিয়ে দিলাম। তো এই ২ টা মিলায়ে একটা ইউনিক প্রোডাক্ট হয়ে গেল। এখন আপনাকে কপি করতে গেলে অন্য সেলারকেও একই কাজ করতে হবে বা একটা ফ্রি গিফট দিয়ে দিলাম। তো এটা অন্য সেলার করতে গেলে যারা অলরেডি এক্সিস্টিং আছে তারা তো করতে পারছে না। কারণ তারা তো অলরেডি ধরেন আমাজনে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে বা কেউ করতে গেলেও তার সময় লাগবে। আরেকটা কাজ করতে পারেন আপনি অল্টারনেটিভ যে গ্রোথ সেটার জন্য প্রোডাক্ট কোয়ালিটি, জেনুইন রিভিউ এবং পিপিসি অ্যাডস ব্যবহার করুন। আপনার ব্ল্যাক হ্যাট টেকনিক আপনি অবশ্যই, অবশ্যই কোনো ধরনের যতগুলা টেকনিক আমরা বললাম অ্যামাজনে, এই ৮ টা যে টেকনিক আপ এ করলাম ক আলোচনা করলাম এর কোনোটাই আপনার আসলে করার দরকার নেই। আপনি সরাসরি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখেন, জেনুইন রিভিউ কালেক্ট করেন এবং পিপিসি অ্যাডস ব্যবহার করেন। তাহলে দেখবেন যে আপনার অর্গানিক ট্রাফিক, অর্গানিক যে মেথড সেইটাতেই আপনি এগিয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যামাজনের নিজস্ব টুলস যে সবচাইতে বড় টুলস আরকি, সেটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি আপনি করে ফেলেন। ব্র্যান্ড রেজিস্ট্রি করলে আপনার প্রোটেকশন আপনি অ্যামাজন থেকে পেয়ে যাচ্ছেন।
ব্র্যান্ড রেজিস্ট্রি করলে আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, সেগুলা অন্য কোনো ভিডিওতে আলোচনা করেছি বা করব। এটা করলেও আপনারা খুব ভালো মানে প্রোটেকশন পাবেন এবং আপনার এই হাইজ্যাকিং মেজ্যাকিং এগুলো আর হবে না। এবং আপনারা জেনে থাকবেন যে ২০২৫ সালে কিন্তু অ্যামাজন ব্ল্যাক হ্যাটের বিরুদ্ধে আরও অ্যাগ্রেসিভ এবং তাদের এআই আছে, অটোমেটেড ডিটেকশন আছে, অ্যালগরিদম এভাবে সেট করা। সুতরাং সবসময় অ্যামাজন চেকিংয়ের উপরে থাকে যে কোন প্রোডাক্টে কোন লিস্টিংয়ে কী হচ্ছে। সুতরাং অত ভয়ের কিছু নাই। কেউ যদি করে সে আসলে বেশি দিন করতে পারবে না, সে ধরা খেয়ে যাবে। এবং অ্যামাজন এগুলো খুব সিরিয়াসলি কিন্তু এগুলো নিয়ে থাকে আর কি। এবং অ্যামাজন এআই বট কিন্তু অনেক শক্তিশালী, হ্যাঁ, এবং প্রচুর অ্যাকাউন্ট ব্যান করে। আপনারা জানেন যে আপনারা মনে করেন বা প্রায়ই বলে থাকেন যে অ্যামাজনে কেন এত রেস্ট্রিকশান, আপনারা বুঝতে পারেন না যে অ্যামাজনে কেন এত রেস্ট্রিকশান, কেন এত অ্যাকাউন্ট ব্যান হয়। অ্যামাজনে অ্যাকাউন্ট খুললেই ব্যান করে, ঘটনা কি? আসলে ঘটনা হচ্ছে এগুলোই, যে আপনার এই অ্যামাজনের যে টার্মস অ্যান্ড সার্ভিস সেগুলো যদি এগুলো ভায়োলেট করে কেউ, বা এই যে ব্ল্যাক হ্যাট সিস্টেমে যদি কোনোটা পড়ে যায়, তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে বা রেস্ট্রিকশন বা সাসপেনশন হয়ে যাবে। আচ্ছা, এই কারণেই অ্যামাজনে আমরা মনে করি যে এত অ্যাকাউন্ট কেন ব্যান হয়। তারপর আপনি যদি কোনো স্পেসিফিক প্রবলেম হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, বা আপনার ধরেন যে কোনো একজন ব্ল্যাক হ্যাট টেকনিক অ্যাপ্লাই করে আপনার প্রোডাক্টকে টার্গেট করছে, আপনাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, এরকম যদি হয়, তাহলে অ্যামাজনের সেলার সেন্ট্রালে রিপোর্ট করতে পারেন। এবং অ্যামাজনের সাথে অবশ্যই আপনি কথা বলবেন, এবং সেটা অ্যামাজন আপনাকে দিবে, আপনাকে সাপোর্ট দিবে। আরেকটা জিনিস যদি কোনো ওরকম রিভিউ দেয়, তাহলে ফেক রিভিউ, এখানে রিপোর্ট নামে আরেকটা থাকে, বাটন থাকে, ওইটা এখানে এটা কাটা পড়ছে আর কি। এটা এই যে রিপোর্ট অ্যাবিউজ, এখানে আপনারা ক্লিক করলে ধরেন যে এইটা একজন একটা ফেক রিভিউ হয়তো আপনার দিয়েছে, আপনার প্রোডাক্টে দিয়েছে, তখন আপনি এখানে রিপিট অ্যাবিউজ করতে পারেন। বাকি অপশনগুলো আসবে, তখন আপনি ফিল আপ করে সাবমিট করবেন, বা অ্যামাজনের সাথে তো আপনি চ্যাট করতে পারছেনই, জানাতে পারছেন, বা কেস ক্রিয়েট করতে পারতেছেন। তো এগুলোই ছিল আসলে মূলত আপনার ব্ল্যাক হ্যাট টেকনিক। এগুলো যদি আপনারা আগেই জেনে যান, তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যায় পড়লে আপনারা কি করবেন সেটা জানতে। এবং আপনারা ভুলেও মানে ভুল করে হলেও এগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারেন, হ্যাঁ? তো সেগুলো যেন না করেন, সেটাও আপনারা বুঝে গেলেন যে কোন কোন বিষয় থেকে আপনাদের অ্যাকাউন্টকে সেফ রাখতে হবে। বলছিলাম শেখ মোস্তাফেজ ক্যারিয়ার গড়ি প্রতিষ্ঠানের ভিডিও দেখছেন আপনারা। ক্যারিয়ার গড়ি প্রতিষ্ঠানের কোর্স আছে, রেকর্ডেড কোর্স অ্যামাজন এফবিএ এর উপরে ৩৫ ঘন্টা প্লাস এবং ৭৯টা টিউটোরিয়ালের রেকর্ডেড কোর্স আছে। আপনারা চাইলে এখন যে দেখাচ্ছি ওয়েবসাইট এবং যে মোবাইল নাম্বার দেখাচ্ছি, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন। অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট এনরোল যারা করেছেন, তারা অনেকে বিজনেস করছেন সাকসেসফুলি, অনেকে আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য, যে কোর্সের মধ্যে আপনারা কি পাচ্ছেন, কি শিখবেন, সাপোর্ট সিস্টেম কেমন হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবারে ভালো লাগলে আপনারা কোর্সে এনরোল করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকের গ্রুপ আছে, আপনাদের এখানে দেখাচ্ছি স্ক্রিনশট। আপনারা এই লোগো এবং এই লিখে সার্চ দিলে যে পেয়ে যাবেন। আপনারা এখানেও জয়েন করতে পারেন। জয়েন করলে আপনারা প্রচুর ইনফরমেশন পাবেন। এখানে প্রচুর প্রশ্ন উত্তর সেশন থাকে। অনেকে প্রশ্ন করে, অনেক এক্সপার্ট আছে, তারা অ্যান্সার দেয়। আমিও মাঝে মাঝে দিয়ে থাকি। এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই ছিল আমাদের আজকে ব্ল্যাক হ্যাট টেকনিক সম্পর্কিত ভিডিও। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু তারপরেও আশা করছি যে আপনারা এইটা লাভবান হবেন এটা জেনে, এবং আপনাদের কাজে লাগবে। তো আপনারা যারা সেলার আছেন, তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বাট এইসব ভিডিওগুলো মনে করছেন যে আপনাদের কাজে লাগছে, বা আপনারা অনেক কিছু জানতে পারছেন, সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশন বেল অন করতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা সেটা দ্রুত পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।